খুবই শিক্ষণীয় এবং ভয়ঙ্কর বটে। আমি আশা করব এই ঘটনাটি আপনারা শোনার পর যেমন শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেই সাথে ভয়ের এক অনন্য শিহরণ আপনাদের মধ্যে অনুভূত হবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি ঘটনাটি যেহেতু দীর্ঘ, এই জন্য আমি ওনার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করব। যেভাবে উনি লিখেছেন সেভাবেই আমি উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও আফনান দ্য ওয়ার্ল্ডের সকল লিসেনার্স, আমি আকলিমা জান্নাত মৌ আজ নতুন একটি ঘটনা নিয়ে ফিরে এলাম। আমার মেয়ের স্কুলের ফাইনাল টার্ম এক্সাম চলছে। আমার বাড়ি স্কুল থেকে অনেকটা দূরে হওয়াতে সাধারণত আমি সব সময় এক্সাম চলাকালীন স্কুলেই বসে থাকি। মেয়ের এক্সাম শেষ হলে একেবারে মেয়েকে সাথে নিয়ে বাসায় ফিরি। ওই 2 ঘন্টা স্কুলের মাঠে অন্য গার্ডিয়ানদের সাথে বসে গল্প করি। আমি নিয়মিত আপনার বলা ঘটনাগুলো শুনে থাকি। রাতে শুনতে না পারলেও পরদিন ডাউনলোড করে কাজ সারতে সারতে শুনি। এতে করে আমার কাজ করতে অনেক সুবিধা হয় এবং ক্লান্তিহীনভাবে দ্রুত কাজগুলি সারতে পারি। আমার পরিচিত অনেকেই আপনার চ্যানেলের ঘটনাগুলো শোনে, আর স্কুলের অনেক মহিলা গার্ডিয়ানরাও এখন আমাদের দলে যোগ দিয়েছে। মেয়ের প্রথম এক্সামের দিন মাঠে বসে আমরা সব গার্ডিয়ানরা গল্প করছিলাম। একসময় আমি ঘটনা কালেক্ট করার ইচ্ছায় ভৌতিক প্রসঙ্গ তুললাম। জানতে চাইলাম আপনাদের কারো কি কোনো ঘটনা জানা আছে? অনেকেই বলল তাদের কিছু জানা নেই, তাদের নিজেদের সাথেও কোনোদিন কিছু ঘটেনি। তখন আমার মেয়ের এক ক্লাসমেটের মা, তাকে আমরা সবাই মিতা আপা বলে ডাকি, ওই মিতা আপা বললেন, আমি একটি ঘটনা জানি। ঘটনাটি আমার আপন ছোট ভাই তমালের সাথে ঘটেছে। আপনারা শুনতে চাইলে আমি বলতে পারি। তখন আমরা সবাই বললাম, অবশ্যই শুনতে চাই, আপনি বলুন। তখন মিতা আপা তার ঘটনাটি বলা শুরু করলেন। ঘটনাটি যতটা না ভৌতিক, আমার কাছে পাশাপাশি শিক্ষণীয় মনে হয়েছে। এখন আমি ঘটনাটি মিতা আপার ভাষায় বলছি। বলছেন মিতা আপা, আমার ছোট ভাই তমাল আমার মায়ের 4 মেয়ের পর তার জন্ম হয়। স্বাভাবিকভাবেই পরিবারের সবার খুব আদরের ছিল তমাল। পড়াশোনাতে অনেক মেধাবী ছিল ও 2013 সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়ে পাশ করে। আমার খালাতো বোন শেফালির বিয়ে হয়েছিল চট্টগ্রামে। ও ওর স্বামীর সাথে চট্টগ্রামের জামাল খান রোডে বাসা ভাড়া নিয়ে থাকতো। তমালের খুব ইচ্ছা সে শহরের ভালো কোনো কলেজে ভর্তি হবে। শেফালিও বলল, আমি যখন চট্টগ্রামে থাকি তমাল তো আমার বাসায় থেকেই ভালো কোনো কলেজে পড়তে পারবে। বাবা মাও ছেলের ইচ্ছা সাপোর্ট করলেন। সেই অনুযায়ী চট্টগ্রামের ভালো ভালো কিছু কলেজের ফর্ম ফিল আপ করা হলো। যেহেতু ওর রেজাল্ট খুব ভালো ছিল, ও খুব সহজেই জামাল খানের হাজী মোহাম্মদ মহসিন কলেজে চান্স পেয়ে যায়। খালাতো বোনের বাসাও জামাল খানে হওয়াতে ওর সুবিধাও হয়েছিল। ভর্তি হয়ে গেল কলেজে। নিয়মিত কলেজে যাতায়াত করছে। দেখাশোনায় পড়াশোনায় খুব ভালো হওয়াতে আর অনেক মিশুক হবার কারণে খুব অল্প সময়ের মাঝে তমালের অনেক বন্ধু জুটে যায়। একবার কোরবানির ঈদের ছুটিতেও গ্রামে যায়। গ্রামে যাবার দ্বিতীয় দিনের ঘটনা। ও খাওয়া দাওয়া শেষে নিজের রুমে গিয়ে অনেক রাত পর্যন্ত শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল। ফাঁকে ফাঁকে বন্ধুদের সাথে চ্যাটিং করছিল। কখন যে রাত 1টা বেজে গেছে ও টেরই পায়নি। একসময় মনে হলো এবার ফোন রেখে শুয়ে পড়ি। শহরে যাবার পর বন্ধুদের সাথে মেলামেশা করে একটা বদ অভ্যাস তৈরি হয়েছিল, সেটা হলো সিগারেট খাওয়া। ওর পাশের রুমটাতেই বাবা মা থাকতো। ছেলে শহরে পড়তে গিয়েই শিক্ষা নিয়ে ফিরেছে জানলে বাবা মা খুব রাগ করবে। আমাদের বাবা ভীষণ রাগী একজন মানুষ। ছেলে মেয়েদের অনেক শাসনের মাঝে বড় করেছেন। বাবা নিজে কোনোদিন সিগারেট তো দূরের কথা, একটা পানও কোনোদিন খাননি। আর তার ছেলে কিনা সিগারেট ধরেছে, এটা জানতে পারলে বাবা খুব কষ্ট পাবেন। তাই বাবার ভয়ে তমাল সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ম্যাচের বাক্স হাতে নিয়ে আস্তে করে দরজা খুলে বাইরে উঠোনে বেরিয়ে আসলো।
ঝটপট 2-3টা টান দিয়ে আবার রুমে ফেরত আসবে কেউ টের পাওয়ার আগে। এটাই ছিল তার পরিকল্পনা। রাত আনুমানিক 3টার দিকে আম্মা ওঠেন ওয়াশরুমে যাওয়ার জন্য। তখন ওর মনে পড়ে, আরে আজকে তো ছেলের রুমের মশারিটা টানিয়ে দেওয়া হয়নি। ছেলেটাও যে অলস, নিজেও তো টানিয়ে শুবে না, পরে মশার কামড় খাবে। যাই গিয়ে মশারিটা টানিয়ে দিয়ে আসি। এই ভেবে আম্মা ছেলের রুমে ঢুকলেন। গিয়ে দেখেন রুমের বাতি জ্বলছে, বিছানাও খালি, বারান্দার দরজাটাও খোলা। তোমাদের রুমের বারান্দার দরজা খুলে উঠোনে যাওয়া যায়। আম্মা বারান্দায় গিয়ে উঠোনে উকি দিলেন। বারান্দার লাইটের আলোটা উঠানের অনেকটা অংশ আলোকিত করে। যতদূর দেখা যাচ্ছে উঠানে কেউ নেই। আম্মা উঠানে নেমে এসে এদিক ওদিক তমালকে খুঁজলেন, কোথাও দেখা যাচ্ছে না। কয়েকবার জোরে জোরে তমালের নাম ধরে ডাকলেন, কোনো সাড়াও পাওয়া গেল না। আম্মার ডাকাডাকি শুনে বাবা বিছানা ছেড়ে উঠে আসলেন। মা বাবা মিলে বাড়ির আশেপাশে ছেলের নাম ধরে ডাকাডাকি করে খুঁজলেন। ওনাদের ডাকাডাকিতে বাড়ির আশেপাশের অনেকেই এসে জড়ো হলো। তারাও টর্চ দিয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলো। কোথাও তমালের দেখা নেই। ওর মোবাইলেও কল দেওয়া হলো, মোবাইলটাও দেখা গেল রুমে বিছানায় পড়ে আছে। অনেক মানুষ মিলে টর্চ হাতে, মশাল হাতে চারদিকে ছড়িয়ে গেল তমালের খোঁজে। ওর বন্ধুরাও খবর শুনে তমালকে খুঁজতে লেগে গেল। ফজরের আজানের ঠিক আগ মুহূর্তে তমালের এক বাল্য বন্ধু, তার নাম হচ্ছে সিরাজ, সে তমালকে খুঁজে পেল। ওদের বাড়ি থেকে অনেকটা দূরে ছোট একটা খালের কাছে, খালের কাদার মাঝে চিত হয়ে পড়ে আছে। সিরাজ ছুটে গেল তমালের কাছে, চিৎকার করে সবাইকে ডেকে বলল, তমালরে পাইছি, সবাই এইদিকে আসো। তারপর সবাই মিলে ধরাধরি করে তমালকে বাড়িতে নিয়ে আসলো। আম্মা ছেলের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। পানি দিয়ে তমালের শরীরের কাদা ধুয়ে দেওয়া হলো, মাথায় পানি ঢালা হলো। চোখে মুখে পানি দেওয়ার পরে তমালের হুঁশ ফেরত আসলো। জ্ঞান ফেরার পর তমাল শুধু ভয়ে ভয়ে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে কি যেন দেখতে লাগলো। সবাই কতকে জিজ্ঞাসা করছে, কিন্তু তমালকে দেখে মনে হচ্ছে না তমাল কারো কোনো কথা শুনতে পাচ্ছে। ও শুধু ভয়ে ভয়ে এদিক ওদিক চোখ বড় বড় করে দেখছে। কারো কোনো কথার জবাব না দিয়ে না জানি কোনো এক অজানা কিছুর ভয়ে মায়ের কোলে গুটিসুটি মেরে লুকিয়ে যেতে চাচ্ছে। সকালবেলায় মসজিদের ইমাম সাহেব এসে তমালকে ঝাড়ফুঁক করে গেলেন, পানি পড়া দিয়ে গেলেন। ইমাম সাহেব 3 দিন নিয়মিত তমালকে ঝাড়ফুঁক করার পর তমাল একটু সুস্থ হলে সেদিন রাত্রে কি ঘটেছিল সব খুলে বলল। বলছে তমাল, আমার রাত্রে ঘুম আসছিল না, খুব গরম লাগছিল বলে ভাবলাম যাই একটু উঠোনে গিয়ে দেখি বাতাস আছে কিনা। বাবার ভয়ে সেদিনও সিগারেট খেতে বের হয়েছিল, সে কথাটা কিন্তু গোপন করে গেল। তো যাই হোক, তমাল বলছে উঠোনে গিয়ে সবে দাঁড়িয়েছি, তখন হঠাৎ দেখি বাড়ির গেটের পাশে সাদা ধবধবে ছোট, মাত্র জন্ম নিয়েছে এমন একটা বাছুর দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম এত রাতে এইখানে বাছুর কোথা থেকে এলো, আমরা তো কোনো গরু বালি না। বাছুরটাকে মনে হলো যেন আমার দিকেই তাকিয়ে আছে। ছোট্ট সদ্য জন্ম নেওয়া কিউট একটা বাছুর আমার দেখতে খুব আদরেরই লাগছিল। আমি বাছুরটার দিকে এগিয়ে গেলাম। বাছুরটা যেন আমাকে দেখে আস্তে আস্তে টলমল পায়ে বাইরের দিকে যেতে লাগলো। আমি যেন ঘোরের মধ্যে বাছুরটাকে ধরার জন্য তার পিছু পিছু যেতে লাগলাম। কখন যে আমি বাড়ি থেকে দূরে চলে এসেছি বলতে পারবো না। আমি বাছুরটাকে ধরার জন্য জোরে জোরে হাঁটছি, আর বাছুরটা তো ভালো মতো হাঁটতেই পারছে না, অথচ বারবার সামান্যর জন্য আমি বাছুরটা নাগাল পেয়েও নাগাল পাই না। একসময় আমি দেখলাম বাছুরটা খালের পানির দিকে নেমে যাচ্ছে। আমার বারবার বাছুরটাকে ধরার চেষ্টা ব্যর্থ হচ্ছে। তারপর বাছুরটা পানির দিকে এগিয়ে যাচ্ছে। আমার এতে খুব জেদ চাপলো। মনে মনে বললাম, এই কই যাস, পানিতে মরার জন্য যাচ্ছিস নাকি? দাঁড়া, এখন যদি তোরে আমি না ধরছি তো। এই বলে অনেকটা লাফ দিয়ে গেলাম বাছুরটাকে ধরতে। বাছুরটার পেছনে 2 পা ধরেও ফেলেছিলাম, তখনই হঠাৎ বাছুরটা জোরে একটা চিৎকার মেরে
খালের পাশে নারকেল গাছটিতে একটা লাফ দিয়ে উঠে গেল, আর গাছটিতে উঠেই বাছুরটা তার রূপ পাল্টে ফেললো। আমার চোখের সামনেই ওইটা একটা বিভৎস আকারের মেয়ের রূপ ধারণ করে ফেললো, আর বিশ্রী স্বরে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এই দৃশ্য দেখে যেই না আমি ঘুরে বাড়ির দিকে দৌড় দিতে যাব, গাছ থেকে ওই মেয়েটা তার লম্বা একটা হাত বাড়িয়ে এক হেঁচকা টান মেরে আমাকে কাদায় ফেলে দিল। তারপর আমি আর কিছু বলতে পারি না। তমালের একথা শুনে ওই দিন বাবা গ্রামের বড় একজন হুজুরকে নিয়ে আসলেন তমালকে দেখে ঝাড়ফুঁক করে যাবার জন্য। হুজুর এসে অনেকক্ষণ সময় নিয়ে তমালকে দেখলেন, ওর সাথে কথা বললেন। হুজুরের মনে হলো তমাল সম্পূর্ণ ঘটনাটি বলেনি, ও বোধ হয় কিছু চেপে গেছে। তমালকে প্রশ্নও করেছিলেন যে তুমি কি কিছু লুকাচ্ছ, পুরোটা বলছো তো? তখন তমাল জানায় ও কিছুই লুকাচ্ছে না, যা যা ওই রাতে ঘটেছে সবই বলেছে। হুজুর তমালকে ঝেড়ে দিয়ে যান, পানি পড়াও কিছু আমল শিখিয়ে দিয়ে যান। কিন্তু কে জানতো তমাল অনেক বড় একটি কথা লুকিয়ে গেছে। ও যে নিজে দাওয়াত দিয়ে নিজের জীবনের বড় একটি অভিশাপ ডেকে নিয়ে এসেছে, সেটা হয়তো নিজেও বুঝতে পারেনি তখন অবধি। এরপর ও যতদিন গ্রামে ছিল, রাত্রে ঘুমের মাঝে দুঃস্বপ্নে সেদিনের মেয়েটিকে দেখা ছাড়া আর কোনো সমস্যা সে ফেস করেনি। তাই এই কথাটা কাউকে বলার প্রয়োজনও সে মনে করেনি। দেখতে দেখতে ছুটি শেষ হয়ে যায় আর তমাল চট্টগ্রামে ফেরত যায়। আর আসল ঘটনাটা শুরু হয় তারপর থেকে। প্রথম দিন রাতে তমাল ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি। দীর্ঘ সময় জার্নি করে এসেছে, তাই শরীরটা খুব ক্লান্ত ছিল। তাছাড়া সকালে কলেজও আছে। মাঝরাতে তমালের হঠাৎ ঘুম ভেঙে যায় অদ্ভুত একটি অনুভূতির কারণে। ওর মনে হচ্ছিল ওর ছোট্ট বিছানাটিতে ও ছাড়া আরো একজন আছে, এবং সেই অবয়বটি একদম তমালের গা ঘেঁষে তার পিঠের সাথে জড়িয়ে শুয়ে আছে। তমালের ঘাড়ে অনবরত গরম নিঃশ্বাস পড়ছে। এমন মনে হবার পর যখন তমালের ঘুমটা ছুটে গেল, তখন তার কয়েক মুহূর্ত সেম অনুভূতিটা হয়েছে। সে যখনই অবাক হয়ে ব্যাপারটা কি দেখার জন্য পাশ ফিরে তাকালো, দেখে তার বিছানায় কেউ নেই। খুব অদ্ভুত লাগলো তমালের। এমনটা লাগলো কেন? হয়তো ঘুমের মাঝে ভুলভাল কিছু মনে হয়েছে। এই ভেবে তমাল আবার ঘুমিয়ে গেল। সে রাত্রে আর কিছুই ঘটেনি তার সাথে। সকালে উঠে কলেজে চলে গেল। অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়ায় সারাদিন খুব মজা করে কাটালো। রাত্রে খাওয়াতো বোন আর দুলাভাইয়ের সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া শেষে তমাল গেল তার রুমে ঘুমাতে। শুরুতে খুব ভালো ঘুম হলেও আজও মাঝরাতে ঠিক কয়টা বাজে তখন তমাল ঘড়ি দেখেনি। তমালের গত রাত্রের মতোই একই অনুভূতির কারণে ঘুম ভেঙে গেল। তমাল তারপরও চুপচাপ ওপাশ ফিরে শুয়ে আছে। ও শিওর হতে চাচ্ছে বিষয়টা ওর মনের ভুল কিনা, নাকি কেউ আসলেই আছে তমালের পাশে। তমালের শরীরে, তার শরীরে টাচ লাগাতে ওই শরীরটার গরম একটা ভাব লাগছে তমালের গায়ে। তমালের ভয় ভয় লাগতে লাগলো। ও যেন নড়াচড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। মনে হচ্ছে যেন পুরো শরীরটা ওর অবশ হয়ে গেছে। অনেকটা সাহস সঞ্চয় করেও পাশ না ফিরেই আস্তে করে বলল, কে কে আমার পিছনে? আর তখনই ওর ভয়টা আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য যেন পেছন থেকে একটা হাত এসে তমালের কোমর জড়িয়ে ধরল। তমাল সাথে সাথে বিকট এক চিৎকার দিয়ে বিছানা ছেড়ে দৌড়ে তার রুম থেকে বেরিয়ে গিয়ে তার আপা দুলাভাইয়ের রুমের দরজার কাছে গিয়ে জোরে জোরে বাড়ি মারতে লাগলো। এত রাত্রে দরজায় আঘাতের শব্দ পেয়ে শেফালি আপা আর দুলাভাই দুজনেই বেরিয়ে আসলো। দেখে দরজার সামনে তমাল দাঁড়িয়ে জোরে জোরে হাঁপাচ্ছে, আর ওর পুরো শরীর ঘেমে একদম ভিজে গেছে। আপা দুলাভাইয়ের প্রশ্নে তমাল কোন রকম বলল, আমার রুমে কেউ একজন আছে আপা, আমাকে সে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, আমি কোন রকমে পালিয়ে এসেছি। তমালের ভয় ভাঙানোর জন্য আপা দুলাভাই দুজনই তমালকে সাথে নিয়ে রুমে ঢুকলো। লাইট জ্বালিয়ে বিছানার নিচে, ওয়াশরুমে, বারান্দায়, রুমের কোনায় কোনায় খুঁজে দেখলো কেউ নেই।
তারা ছাড়া ওই রুমে আসলে কেউ নেই। ঘুমের মাঝে তমাল দুঃস্বপ্ন দেখেছে এই কথা বুঝিয়ে তার রুম থেকে চলে যায়, বলে যায় যদি ভয় না কাটে তাহলে যেন লাইট অন করেই ঘুমিয়ে পড়ে। এরপরে 2 রাতে তমাল ভয়ে ভয়ে গ্রামের হুজুরের শিখিয়ে দেওয়া আমলটা করে ঘুমাতে যায়, আর রাতটা নিরাপদেই কেটে যায়। এই 2 রাতের পরে 3য় রাত্রে ঘটে যায় আরো একটি মারাত্মক ঘটনা। ও সবে বিছানায় শুয়ে ঘুমানোর আগে যে দোয়াগুলি পড়তে হবে সেগুলো পড়ছে, তখনই গ্রাম থেকে তমালের বড় আপা কল দেয়। প্রায় 15 মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করে ফোন রেখে অলসতার কারণে আর দোয়াগুলো না পড়ে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে ও স্বপ্ন দেখে ওর বিছানার ঠিক সামনেই ড্রেসিং টেবিল আছে, যেটি বিছানায় শুয়েই আয়নায় মুখ দেখা যায়। ওই ড্রেসিং টেবিলের আয়নার ভেতর থেকে আঙ্গুল দিয়ে টোকা দেবার মতো একটা শব্দ আসছে। তমাল যখন শব্দটা কিসের দেখার জন্য আয়নার দিকে তাকিয়েছে, তখন সে দেখে আয়নার ভেতর থেকে একটি নারী মূর্তি মাথা বের করে আসছে আর তমালের দিকে তাকিয়ে হাসছে। হাসতে হাসতে ওই নারী মূর্তিটি মনে হচ্ছে আয়নার ভেতর থেকে মাথাটা তার দিকে বের করে এগোচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে তমালের ঘুম ভেঙে যায়। তমাল রুম থেকে বেরিয়ে ডাইনিং এ গিয়ে পানি খেয়ে আবার রুমে ফিরে যখন তার দরজা লক করতে যাবে, তখনই স্বপ্নে শোনা আয়নায় দেয়া টোকার মতোই 3টা টোকা শুনতে পায় তমাল। চমকে ওঠে সে। যেই না আয়নার দিকে তাকিয়েছে, ও তার জীবনের সবচেয়ে ভয়ানক দৃশ্যটি দেখে। ওই যে গ্রামে একদিন রাতের বেলা বাছুরটা যে লাফিয়ে নারকেল গাছে উঠে গেল এবং এরপর একটা নারীর রূপ ধারণ করেছিল বাছুরটা, ঠিক সেই নারী মূর্তিটির মতোই বড় একটা মাথা আয়নার ভেতর থেকে তমালের দিকে তাকিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছে। এটা দেখে তমালের শুধু এতটুকু মনে আছে, ও দেহের সর্বোচ্চ শক্তি এক করে বিকট এক চিৎকার করেছে। তারপর সে আর কিছু বলতে পারে না। তমালের এমন চিৎকার শুনে শেফালি আপা আর দুলাভাই ছুটে তমালের রুমের সামনে এসে দেখে তমালের রুম ভেতর থেকে বন্ধ। অনেকবার তারা তমালের নাম ধরে ডাকাডাকি করে দরজায় বাড়ি দেয়। তমালের কোনো সারা শব্দ না পেয়ে তারা তাদের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখে তমাল 4th ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরদিন থেকে তমালের শরীরে খুব জ্বর নেমে আসে আর শরীরও খুব খারাপ হয়ে যায়। জ্বর কোনোভাবেই ছাড়তে চায় না, একবার একটু কমে তো আবার বাড়ে। কোনো কিছু খেতে পারে না। একা থাকলে ওর কেমন যেন ভয় ভয় করে, মনে হয় কেউ ওকে দেখছে। সারাক্ষণই অল্প একটু শব্দ পেলেই ও ভীষণভাবে চমকে ওঠে, আর যদি ওর পিঠে বা গায়ে কেউ হাত দেয় ও ভীষণ রকমের চমকে ওঠে। বিশেষ করে একটি সমস্যা খুব বেশি হয়, ও কোনো আয়নার দিকে তাকাতেই পারে না। ওয়াশরুমের আয়না, বেসিনের আয়না, ড্রেসিং টেবিলের আয়না, কোনো কিছুর দিকেই ও তাকাতে পারে না। তাকালে চিৎকার করে বলে ওঠে, ও আসছে, ও আসছে, ও আমাকে মেরে ফেলবে, আয়নাটা সরাও, সরাও এখান থেকে। ওর ভয়ের কারণে ঘরের সব আয়নাই এখন মোটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। অবস্থা বেগতিক দেখে মা বাবাকে খবর দেওয়া হয়। তমাল মা বাবাকে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে ওঠে, আমাকে তোমরা বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও, এখানে থাকলে ওই মেয়েটা আমাকে মেরে ফেলবে। একমাত্র ছেলের এই অবস্থা দেখে বাবা মাও খুব ভেঙে পড়েন। তারা তমালকে নিয়ে আখাউড়া আমাদের গ্রামে ফেরত আসেন। গ্রামে ফেরত আসার পর যোগ হয় এক নতুন যন্ত্রণা। তমাল রাতে ঘুমাতেই পারত না। ওর পাশে বাবা ঘুমালেও মাঝরাতে তমালের চিৎকারে সবার ঘুম ভেঙে যেত। কখনো দেখা যেত তমালকে কে যেন ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছে। এত জোরে বিছানা থেকে পড়তো যে কোমরে পিঠে প্রচন্ড ব্যথা পেত। মাঝে মাঝে দেখা যেত ওরা হাতে পায়ে পিঠে বড় বড় নখের আঁচড়গুলো এতটাই গভীর থাকতো যে চামড়াগুলো ছিলে রক্ত বেরিয়ে আসতো। দেখতে দেখতে তমালের অবস্থা আরো খারাপের দিকে যেতে লাগলো। রাতে ঘুমের মাঝে বিড়বিড় করে একা একা কার সাথে যেন কথা বলে। মাঝে মাঝে ঘুমের ভেতরেই মনে হয় অদৃশ্য কারো হাত থেকে বাঁচার জন্য হাত পা ছুটতে থাকে সে। ঘুম থেকে চিৎকার করে জেগে উঠে ঠক ঠক করে কাঁপতে থাকে। বাড়িতে আসার পরেও ওর ভয়ের কারণে বাসার সব আয়না, এমনকি ওয়াশরুম, বেসিন
ড্রেসিং টেবিল এগুলো সব আয়না খুলে রাখতে হয়েছিল। একদিন বিকালের কথা, তখন মাগরিবের আজান হওয়ার 10 মিনিটের মতো বাকি। ওদের বাড়ির উঠোনে আমার আর আমার সেজো আপার কয়েকজন বাচ্চা খেলাধুলা করছিল। মামা অসুস্থ শুনে ওরা আমাদের সাথে মামাকে দেখতে এসেছে। তমাল ঘরের বারান্দার এক কোনায় বসে ওদের খেলা দেখছিল। হঠাৎ কি যেন হলো, তমাল বিকট এক চিৎকার দিয়ে চেয়ার থেকে উঠে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ির সবাই এসে তমালকে ধরাধরি করে বিছানায় নিয়ে শুইয়ে দিল। আম্মা তো হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার এত ভালো তরতাজা ছেলেটার কি হয়ে গেল? তমালের এমন অবস্থা দেখে বাবা আগের সেই হুজুরকে নিয়ে আসেন তমালকে দেখানোর জন্য। হুজুর এসে ঝাড়ফুঁক করে তমালের জ্ঞান ফেরান। জ্ঞান ফিরলে হুজুর জানতে চান যে হঠাৎ কি দেখে এমন ভয় পেল তমাল। তখন তমাল জানায় যে ও বসে বসে বাচ্চাদের খেলা দেখছিল। ওদের উঠানের বাম পাশে একটা বাংলো ঘর আছে। মেহমানরা আসলে ওই ঘরে তাদেরকে বসতে দেওয়া হয়। হঠাৎ তমালের চোখ যায় ওই ঘরের টিনের চালের দিকে। ও দেখতে পায় ঘরের পেছনের দিকে চালের উপর দিক দিয়ে কিছু একটা যেন উকি দিচ্ছে, আবার লুকিয়ে যাচ্ছে। বিষয়টা ভালো করে দেখার জন্য যখন সে আবার মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলো সেদিকে, তখন দেখলো ওই বিভৎস নারী মূর্তিটির মাথাটি আবার উকি দিয়েছে এবং তার দিকে তাকিয়ে কুৎসিত হাসি দিয়ে টিকটিকির মতো চাল বেয়ে নিচে নেমে আসছে তার দিকে। এই প্রথমবার তমাল ওই নারী মূর্তিটির দেহের বাকি অংশ দেখতে পেল। ওইটার মাথাটি মানুষের মতো হলেও আকার ছিল অনেক বড়, আর ঘাড় থেকে দেহের বাকিটুকু ছিল একটা বড় আকারের টিকটিকির মতো। যেন এই টিকটিকিটির মাথার জায়গায় একটা মহিলার মাথা লাগিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখেই সে ভয় পেয়েছিল। হুজুর পুরোটা শুনে আজকেও জানতে চাইল, তমাল তুমি কি আমাদের কাছে কিছু লুকাচ্ছ? আমার কেন যেন মনে হচ্ছে তোমার সাথে যা যা ঘটছে এর পেছনে অন্য কোনো কারণ আছে। এমনি এমনি এসব হচ্ছে না তোমার সাথে, আমাকে সব খুলে বলো, না হলে আমি তো তোমার কোনো উপকার করতে পারবো না। আর যতটুকু করবো উপকার এগুলো কাজে আসবে না। কিছু না লোকে আমাকে সব খুলে বলো। তখন তমাল হুজুরের হাত ধরে ডুকরে কেঁদে উঠলো আর বলল, আমাকে বাঁচান হুজুর, আমার মনে হচ্ছে ওটা আমাকে মেরেই ফেলবে। হুজুর তাকে আশ্বস্ত করলো উনি যথাসাধ্য চেষ্টা করবেন। তখন তমাল এতদিন যা যা লুকিয়েছে সবকিছু সবার সামনে হুজুরকে খুলে বলল। তা শুনে রীতিমতো সবাই শিউরে ওঠে। বলছে তমাল, কিছুদিন আগে আমাদের ক্লাসের আমার এক ক্লোজ ফ্রেন্ড সপ্তাহখানিকের মতো কলেজে আসেনি। যখন আসলো আমরা জানতে চাইলাম তার এতদিন কলেজে না আসার কারণ কি। তখন সে বলে তার ছোট চাচা নাকি গত সপ্তাহে অসুস্থ হয়ে মারা গেছে। তার লাশ নিয়ে গ্রামে গিয়েছিল বলে এতদিন আসতে পারেনি। আমরা জানতে চাইলাম কি করে মারা গেলেন তোর চাচা। ও বলে ওর চাচাকে নাকি ওনার পরিচিত কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল। ওনারা শুরুতে বিষয়টা ধরতে না পেরে ডাক্তারি চিকিৎসা করিয়েছিলেন, কিছুতেই উনি সুস্থ হচ্ছিলেন না। ততদিনে ওনারা চাচাকে একজন আলেমের কাছে নিয়ে গিয়ে জানতে পারলেন চাচাকে জীবন নাশের ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ একজন। ততদিন অনেক দেরি হয়ে গেছে। সেই আলেম সময় পাননি চাচাকে চিকিৎসা করার। আলেমের কাছ থেকে ফেরার দুদিনের মাথায় চাচা মারা যান। কথাটা শুনে আমার কষ্ট লাগলেও আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না। আসলে কি এমন কিছু সম্ভব? আসলে কি কালো জাদু বলে কিছু আছে? আমার এই বিষয়ে জানার আগ্রহ নিল। কি করে, কোথা থেকে, কার কাছ থেকে এই বিষয়ে সঠিক তথ্য পাবো? আমার ক্লাসেরই একটা ছেলের কাছে আমার এই ইচ্ছার কথা খুলে বললাম। সে আমাকে বললো আমাকে সে এই ব্যাপারটাতে হেল্প করতে পারবে। পরদিনই সে আমাকে জাদু টোনা, তাবিজ কবজ, জিন কিভাবে হাজির করা যায় এই বিষয়ের উপর লেখা মোট একটা বই জোগাড় করে এনে দিল। আর সাথে সাবধানও করে দিল অতি উৎসাহী হয়ে কোনো কিছু যেন অ্যাপ্লাই না করি। বইটা হাতে পেয়ে আমি যেন 7,000 ধন হাতে পেলাম। শুরুতে শুধু একটু ধারণা পাওয়ার লোভে রাত জেগে লুকিয়ে লুকিয়ে বইটা পড়লেও একটা চ্যাপ্টারে যখন এসে দেখলাম কি করলে জিনকে হাজির করা যায়, বশ বানানো যায়, তখন আমার মাথায় একটা শয়তানি ভাবনা উকি দিল। লিখিত নিয়মটা পালন করে আসলেই কোনো জিনকে আমি আমার বশে আনতে পারি কিনা। বিশেষ করে কোনো মেয়ে জিনকে যদি আমি আমার বন্ধু বানাতে পারি তাহলে বুক ফুলিয়ে সবাইকে বলতে পারবো একটা মেয়ে জিন বন্ধু আছে আমার। আমি খেলার ছলে এই কাজটা করতে শুরু করি। বইতে লেখা একটা ছোট্ট মন্ত্র শিখে নিই।
বইতে যেভাবে লেখা ছিল সেই মোতাবেক রাত 2:30টার দিকে প্রথম 3 দিন রুম অন্ধকার করে আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটা 7 বার উচ্চারণ করে মনে মনে বলতে থাকি, আমার আশেপাশে যদি কোনো মেয়ে জিন থেকে থাকো আমার সাথে দেখা দাও। মূলত দুষ্টুমি করেই বলেছিলাম এগুলো। তারপর 3 দিন গায়ে সুগন্ধি মেখে রাত 2:30টার দিকে ছাদে গিয়ে এই মন্ত্রটা আর কথাটা বলেছিলাম। আপাদুল্লাহ ভাইকে লুকিয়ে ছাদের চাবিটা এনে রুমে লুকিয়ে রেখেছিলাম। কাজটা করতে আমি খুব মজা পাচ্ছিলাম। আমার বিশ্বাস ছিল এসব কিছুই না, ভুয়া আর ফালতু কথা, কিচ্ছু হবে না আমার। তার পরের 3 দিন যা করেছি তা আরো ভয়ানক বলে একটু লজ্জা পেয়ে তমাল মাথা নিচু করে রইল। তমালের এহেন কাণ্ড শুনে বাসার সবাই তো ভাষা হারিয়ে ফেলল। সবার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। তমালের বাবা তো রাগ সামলাতে না পেরে ঠাস করে একটা চর বসিয়েই দিলেন তমালের গায়ে। আরো মারতে যাবেন তখন হুজুর তমালের বাবাকে ধরে আটকালেন। তমাল মাথা নিচু করে চোখের পানি ফেলছে। হুজুর কড়া আর ধমকের সঙ্গে তমালকে বললেন, বুঝতে পারছো এখন মজার ছলে কত বড় ভুল তুমি করেছো? এখন আর কিছু না লুকিয়ে সব খুলে বলো, আর কি ভুল তুমি করেছো তা সমাধান করতে পারবো কিনা জানি না। তমাল কাঁপা কাঁপা গলায় বলল, এটা বলতে পারবো না হুজুর। হুজুর সবাইকে রুম থেকে বের করে দিয়ে বললেন, আমাকে বলো। এখন সবাই চলে গেছে। তমাল কাঁদো কাঁদো গলায় বলল, বইটিতে লেখা ছিল 3 দিন রাত 2:30টার দিকে ওয়াশরুমের লাইট অফ করে অন্ধকারে দাঁড়িয়ে মন্ত্রটা পড়ে তাকে ডাকতে হবে। আমি দুষ্টুমির ছলে ওই কাজটিও একদিন করেছি। যখন মন্ত্রটা ওই দিন মাত্র 2 বার পড়েছি তখনই আমার ভয় লাগতে থাকে। আমি স্পষ্ট শুনছিলাম ওয়াশরুমে কেউ জোরে জোরে শ্বাস ফেলছে, অনেকটা হাঁপানির রোগীরা যেমন বড় বড় করে জোরে জোরে শ্বাস টানে ঠিক তেমন। আমি তখন ভয় পেয়ে দরজাটা খুলে রুমে চলে আসি। বিশ্বাস করুন হুজুর, এরপর থেকে আর একদিন আমি ওই কাজটি করা তো দূরের কথা, ভাবিও নি কখনো। পরদিন বইটা ফিরিয়ে দিয়েছিলাম বন্ধুটিকে। আমাকে বাঁচান হুজুর, এই বলে তমাল হুজুরের হাত ধরে কাঁদতে লাগলো। সব শুনে হুজুরের কপালে চিন্তার ছাপ পড়ল। কিছুক্ষণ তমালকে শাসনের সুরে কিছু নসিহত করলেন। হুজুর যাবার সময় তমালের শরীর আর রুমটা বন্ধ করে দিয়ে গেলেন আর বলে গেলেন, 2 দিন পর ওনার একজন বড় ওস্তাদ হুজুর আছেন আখাউড়ার একটি নাম করা মাদ্রাসার মুহতামিম হুজুর, অনেক বড় বড় জিনে ধরা কেসের সমাধান তিনি করেছেন। ওই হুজুরকে সাথে করে নিয়ে আসবেন, আশা করা যায় উনি কিছু করতে পারবেন। এই বলে উনি চলে গেলেন সেদিনের মতো। 2 দিন পর হুজুর ওনার সাথে সেই বড় হুজুরকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসলেন। তমালকে হুজুরের সামনে বসানো হলো। হুজুর তমালের শরীরে ওই জিনটাকে হাজির করালেন। জানতে চাইলেন, কে তুই, কেন এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস? জিনটি শুরুতে একদম চুপ করে রইল, যেন সে বোবা। হুজুর অনেকক্ষণ চেষ্টার পর জিনটির শরীরে আঘাত করার পর জিনটি তার নাম বলতে বাধ্য হলো। চিকন নাকি একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেলাম আমরা সবাই। সে জানায় তার নাম যামিনী রানী পাল। হুজুর জানতে চায়, কেন তুই এই ছেলের পেছনে পড়েছিস, কি চাস তুই? যামিনী বলে, আমি তো ওর পিছনে পড়ি নাই, ওই তো নিজে রাত জেগে সাধনা করে আমাকে ডেকে এনেছে। আমি তো ইচ্ছা করে ওর কাছে আসি নাই, আমি ওর কাছে আসতে বাধ্য হয়েছি। আমি তো এখন ওকে ছাড়বো না। আমি রোজ রাতে ওদের এলাকার ডাস্টবিন গুলোতে খাবার খেতে আসতাম, তখন আমি শুনতে পেতাম এই ছেলে আমাকে ডাকছে, এই ছেলে আমাকে দেখতে চাইছে। ওর সাহস আর আমাকে দেখার একাগ্রতা, এটা দেখে আমি মুগ্ধ হলাম। তারপর আমি চলে আসলাম ওর সাথে দেখা করতে। এই বলেই হি হি করে হেসে উঠল। হুজুর আর জামিনীর মাঝে অনেক কথা কাটাকাটি হলো। হুজুর তাকে তমালকে ছেড়ে দেওয়ার কথা বললেই সে কেঁদে উঠে বলে, সে কিছুতেই তমালকে ছেড়ে যেতে পারবে না। এখন সে আজীবন তমালের সাথে থাকবে। তাকে যদি বেশি জোরাজোরি করা হয় সে তমালের বড় একটা ক্ষতি করে ছাড়বে। হুজুর জামিনীকে অনেক লোভ দেখায়, বলে সে যদি তমালকে ছেড়ে দেয় তাহলে একটা আস্ত খাসি দেয়া হবে বা একটা আস্ত গরু দেয়া হবে।
এরপরও কিছুতেই যামিনী তমালকে ছাড়তে রাজি হয় না। হুজুর সে রাতে অনেক চেষ্টা করেও যামিনীকে ছাড়াতে ব্যর্থ হন। বলে যান পরদিন তিনি আবার আসবেন। এই জিনকে এত সহজে ছাড়ানো যাবে না, অনেক শক্তিশালী আর জেদি প্রকৃতির বদ জিন এই যামিনী। পরদিন হুজুর আবার আসেন। সেদিন আবার যামিনীকে হাজির করা হয়। যামিনী বলে, এই ছেলে আমাকে নিজে ডেকে এনেছে, আমাকে নিজ ইচ্ছায় তার রক্ত খেতে দিয়েছে, আমি এখন তার রক্তে মিশে গেছি, এখন তো আমি কিছুতেই ওকে ছাড়তে পারবো না। হুজুর বলেন, তুই মিথ্যা কথা বলছিস, ও কবে তোকে রক্ত খেতে দিল? যামিনী বলে, আমি পিশাচ শ্রেণীর জিন হতে পারি, কিন্তু আমি মিথ্যাবাদী নই। ও সেদিন ওয়াশরুমে নিজের কনিষ্ঠা আঙ্গুল কেটে আমাকে এক ফোঁটা রক্ত খেতে দিয়েছিল। ও সেই কথাটা তোমাদের কাছে গোপন করে গেছে। এখন আমি ওকে ছেড়ে যেতে পারবো না, ওকে ছেড়ে গেলে আমার নিজেরই ক্ষতি হবে। হুজুর সেদিন ইসলামিক শরিয়া মোতাবেক রুকিয়া করে অনেক ঝাড়ফুঁক করে যামিনীকে কষ্ট দিয়ে ওকে বাধ্য করে তমালের দেহকে চিরতরে ছেড়ে দিতে। তবে যামিনী যাওয়ার সময় এতটুকু বলে যায়, আমি আপাতত ওর শরীর ছেড়ে যাচ্ছি রে, কিন্তু আমার নজর কিন্তু সব সময় ওর উপর থাকবে। আমি আর ওকে কষ্ট দেব না, কিন্তু ও কোনোদিন বিয়ে করতে পারবে না, এটাই ওর শাস্তি। ওর বিয়ে হতে দেব না আমি। যদি কোনোদিন ওর বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে ওর ক্ষতি করতে আমি বাধ্য হব, এটা কসম করে আমি বলে গেলাম, মনে রাখিস তোরা। তমালকে বাঁচানোর জন্য হুজুর সেদিন আপাতত আর কোনো উচ্চবাচ্য করেননি। যামিনী ছেড়ে দেয় তমালকে। তমালের জ্ঞান ফিরলে বড় হুজুরও তমালকে অনেক বকাঝকা করেন, তুমি কি করে এমন একটা ভুল করলে? তুমি একে তো কুফুরি কালাম করে ওই জিনকে ডেকেছো, তারপর নিজের আঙ্গুল কেটে ওকে রক্ত খেতে দিয়েছো, এখনো তো তোমার সাথে এমন ভাবে মিশে গেছে, ওকে ছাড়ানোটা অনেক সময় আর কষ্টের ব্যাপার হয়ে যাবে। জানি না কতদিন, কত মাস, কত বছর লাগতে পারে তোমার পুরোপুরি সুস্থ হতে। হুজুর ওকে কিছু রুকিয়ার আমল শিখিয়ে দিয়ে যান, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে আর কোরআন তেলাওয়াত করতে বলে যান। আর এইটাও বলে যান, এক নাগারে 10 বছর ওকে এই রুকিয়া চালিয়ে যেতে হবে। 10 বছর পূর্ণ হলেই ওকে যত দ্রুত সম্ভব একজন ধার্মিক মেয়ের সাথে বিয়ে দিতে হবে। আর তখনও নিয়মিত রুকিয়া চালিয়ে যেতে হবে। প্রয়োজনে ওর স্ত্রী ওর উপর রুকিয়া চালাতে পারবে। বিয়েতে খুব বেশি জাঁকজমক আর লোক জানাজানি করা যাবে না। পাত্রী পছন্দ হলে সেদিনই যেন বিয়ে পড়িয়ে দেওয়া হয়। একবার বিয়ে হয়ে গেলে ওই জিন আর কিছু করতে পারবে না। আর এটাও সাবধান করে যান যেন একদিনও ভুলেও তমাল রুকিয়া করতে ভুলে না যায়। আর কোনোভাবেই যেন 10 বছর আগে তমালের বিয়ের চেষ্টা না করা হয়, তাহলে ওর ক্ষতি হতে পারে। আর বিয়ের চেষ্টা করলেও সফল হবে না। হুজুরের পরামর্শ মোতাবেক 7 বছর চলার পর তমাল অনেকটাই সুস্থ হয়ে যায়। সে বছর আমাদের দাদি অনেকটা অসুস্থ হয়ে যায়, উনি বিছানায় পড়ে যান। ওনার খুব ইচ্ছা ছিল একমাত্র নাতির বউ দেখে যাবেন। ওনার ইচ্ছা পূরণ আর তমাল সুস্থ হয়ে গেছে ভেবে আমরা তমালের বিয়ের পাত্রী দেখতে থাকি। তখন থেকে আশ্চর্যজনকভাবে তমালের শরীরটা ভেঙে পড়তে থাকে। আজ এই অসুখ, তো কাল সেই অসুখ, আর ওর দুঃস্বপ্ন দেখাটাও আবার ফেরত আসে। সে বছর ওর বিয়ে 2 বার 2 জায়গায় দিন তারিখ ঠিক হওয়ার পরও বিয়েটা হয়নি। বিয়ের 2 দিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করে তমাল ওর ডান চোখে ভীষণ আঘাত পায়। আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম ওর চোখটা না জানি চিরতরে অন্ধ হয়ে যায়। 1.5 বছর চিকিৎসা চলার পরে ওর চোখটা ঠিক হয়েছে। সেদিন যে কিভাবে ওর বাইকটা অ্যাক্সিডেন্ট করলো সেটা ও বুঝতেই পারে না। রাত 11টার দিকে বড় দুলাভাইয়ের দোকান থেকে ওর বিয়ের জন্য কিছু কেনাকাটা করে বাইক নিয়ে একা বাড়ি ফিরছিল। রাস্তাটা একদম ফাঁকা ছিল তখন। গ্রামের রাস্তা কোথাও একটা জনমানবের দেখাই নেই। ওই মেয়েটা ও একটা মোড় ঘুরে যখন বাইকটা নিয়ে আমাদের গ্রামের রাস্তায় ঢুকতে যাবে তখন আচমকা কোথা থেকে যেন মস্ত একটা কালো রঙের ষাঁড় বাইকের সামনে ছুটে এসে মাথা দিয়ে ধাক্কা মেরে তমালকে বাইক সহ উল্টে ফেলে দিল। তমাল মাথায় আর ডান চোখটাতে মারাত্মক আঘাত পায়। সেদিন হঠাৎ কোথা থেকে এসেছিল ওই ষাঁড়, কেন এসেছিল, আজও সেটা একটা বড় প্রশ্ন। বড় হুজুর ঘটনাটি জানতে পেরে তমালকে দেখতে আসেন, আমাদের সবাইকে ভৎসনা করেন হুজুরের পরামর্শ কেন অমান্য করা হলো।
তারপর আর ওর বিয়ের চেষ্টা করা হয়নি। এই বছর ওর রুকিয়ার 10 বছর পূর্ণ হলো। হুজুরের পরামর্শে গত 3 মাস যাবত ওর বিয়ের চেষ্টা করা হচ্ছে। আমার ভাই আজ চট্টগ্রামে একটি বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ওর জীবন থেকে যেন ওই ভুলের কালো মেঘটি চিরতরে সরে যায়। ওর জীবনে যেন ভালো একটি ধার্মিক মেয়ে বউ হিসাবে আসে, ও যেন সুখে শান্তিতে এবং সুস্থ থাকতে পারে। এই বলে মিতা আপা তার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কৌতূহল আর যে কোনো জিনিস নিয়ে মজা করার ফলাফল যে নিজেদের অজান্তেই আমাদের জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ঘটনাটি হতে পারে আমাদের জন্য একটি বড় শিক্ষা। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ জানিয়ে আপনার সুস্থতা এবং লিসেনারদের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সামনে আরো কোনো ভালো ঘটনা পেলে আবার ফেরত আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আকলিমা জান্নাত, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। অসংখ্য ধন্যবাদ আকলিমা জান্নাত আপু, আপনি আপনার পারিবারিক ব্যস্ততার মধ্যেও এত দীর্ঘ একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই যে বাজারে কিভাবে জিন হাজির করা যায়, কিভাবে এটা করা যায় সেটা করা যায়, বাজারে কিন্তু অনেক বই আছে। আপনারা বাজারে গেলে বিভিন্ন লাইব্রেরিতে এই ধরনের বই পাবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই কাজগুলো করেন, দুটো বিষয় হবে। প্রথমত আপনি কুফরি করলেন, দ্বিতীয়ত আপনি চিরতরে নিজের জন্য জান্নাতকে হারাম করে নিলেন। এমন বিপদ ডেকে আনলেন নিজের জন্য, এটা থেকে মৃত্যু ছাড়া পুরোপুরি মুক্তির পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। এই যে বই পড়ে জিন হাজির করা, জিনকে দেখার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা, যে জিনিসটা আল্লাহ আমাদের জন্য চান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান নাই তার উম্মতরা সেই জিনিসটা নিজের ইচ্ছায় দেখুক, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই আমলগুলো সাহাবীদেরকে শিখিয়ে যেতেন যে এটা করলে তোমরা জিন দেখতে পারবা, জিন হাজির করতে পারবা। এগুলো তো কিন্তু আমরা করতে পারি না, এগুলো করার আমাদের কোনো অনুমতি নেই। হ্যাঁ, জিনে যদি নিজে যদি আসে, কারো আমলের কারণে যদি কারোর সাথে এসে দেখা দেয়, কথা বলে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু নিজে থেকে তাদেরকে দেখতে যাওয়া, দেখার জন্য প্রক্রিয়া চালানো, তাদেরকে বশীভূত করে কাজ করানো, এটা কিন্তু সুস্পষ্টভাবে নিষিদ্ধ। আমাদের মধ্যে এই টাইপের আগ্রহ যাদের আছে, সকলকে অনুরোধ করব এই টাইপের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। নিজের জন্য বিপদ ডেকে আনবেন না, শুধু নিজের জন্য, নিজের পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না। ভয়ানক একটি সমস্যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থাকবে। আমাদের হায়াত কিন্তু অল্প সময়ের। যে সময়ে আমরা জন্ম থেকে বার্ধক্যে গিয়ে মৃত্যুবরণ করি, কেউ যদি স্বাভাবিকভাবে এরকম বাঁচে, এই সময় 70-80 বছর, 90 বছর বড়জোর। কিন্তু জিনেরা তো এই সময়ে মায়ের বুকের দুধই ছাড়ে না, তারা তখনও শিশু থাকে, তাদের হায়াত দীর্ঘ আল্লাহ দিয়েছেন। তাহলে তারা যদি কোনো ফ্যামিলির পিছনে পড়ে যায়, তাহলে বংশ পরম্পরায় চলতে থাকে 200 বছর 300 বছর, 200 বছর 300 বছর তাদের কাছে কিছুই না। অথচ এই সময় কতগুলো প্রজন্ম চলে গেছে, প্রজন্মগুলো এইগুলোর সাফার করবে। এই জন্য আমরা সতর্ক থাকবো প্রিয় লিসেনার্স, এইসব বিষয়ে আমরা যাব না। আপনারা ঘটনা শুনছেন, বিনোদন পাচ্ছেন, ভয় পাচ্ছেন, আপনাদের ঘুমানোর জন্য একটা বড় একটা মেডিসিন হিসাবে কাজ করছে আমাদের ঘটনাগুলো। ঘুমাতে যাওয়ার সময় যদি ঘুম না আসে, ঘটনাগুলো শুনলে আপনাদের ঘুম চলে আসছে, এই বিনোদনটা নিয়েই থাকুন। আমাদের ঘটনার মধ্যে কোনো কিছু শিক্ষণীয় থাকলে সেই শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করুন, কিন্তু অতি আগ্রহী হয়ে এই জিন সংক্রান্ত কাজের মধ্যে যুক্ত হবেন না। এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, কিছু কিছু স্থাপনায় খুব সিকিউরিটি মেনটেন করা হয়। সেই সমস্ত স্থাপনার প্রতিটি দরজা যদি আপনি খুলতে চান, আলাদা আলাদা অ্যাক্সেস লাগে, আলাদা আলাদা অ্যাক্সেস কার্ড লাগে। অ্যাক্সেস যে সিস্টেমটা, এই সিস্টেমটা
এমন একটা সফটওয়্যার দিয়ে তৈরি, ওই কার্ড ছাড়া কোনোভাবেই আপনি ওই দরজা খুলতেই পারবেন না। কিন্তু মানুষ তো এই অ্যাক্সেস সিস্টেমটা ফলো করে দরজা খোলে। আর যারা অশরীরী, ওদের কি কোনো অ্যাক্সেস সিস্টেম লাগে? ওদের কি কোনো কার্ড লাগে? কেমন হয় যদি এই ধরনের কোনো সিস্টেম কার্ড ছাড়াই হঠাৎ করে দরজা খুলে যায়? এমন একটি ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ঘটনাটি আমাদের দেশের বাইরের। আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন কাতার প্রবাসী এনামুল হক। ওনার বাড়ি কুমিল্লার হোমনায়। উনি মূলত এই ঘটনাটি একটি ঘটনার প্রেক্ষাপটে ওনার সহকর্মী, যার নাম হচ্ছে আব্দুল আজিজ, তার কাছ থেকে শুনেছিলেন। বর্তমানে উনি কাতারের একটি নৌবন্দরে কর্মরত রয়েছেন, মানে এই এনামুল হক এবং ওনার সহকর্মী আব্দুল আজিজ তিনিও আছেন। আর ওই নৌবন্দরের হেডকোয়ার্টারে অ্যাসিস্ট্যান্ট রিসিপশনিস্ট হিসেবে কর্মরত রয়েছেন এনামুল হক ভাই। ওনাদের ওই বিল্ডিংটা 10 তলা। ওই 10 তলার যতগুলো অ্যাক্সেস কন্ট্রোলের কাজ আছে সেগুলো আব্দুল আজিজ দেখে থাকে। আর এই এনামুল হক ভাইয়ের কাজ হচ্ছে ভিজিটর হ্যান্ডেল করা, তাদের পেপার সাবমিটের কাজ থাকলে সেগুলো অফিস থেকে অন্য অফিসে পৌঁছে দেয়া, এই কাজগুলো মূলত। তো ওনাদের ওখানে একটা সিস্টেম আছে প্রত্যেকটা লিফটে অ্যাক্সেস কন্ট্রোল করা। মানে আপনি যদি 7 তলার অ্যাক্সেস কার্ড দিয়ে যান, ওই লিফটে আপনি কোনোভাবেই 8 তলাতে যেতে পারবেন না। এমন একটা সুন্দর সিস্টেম। আবার আপনি 7 তলার কার্ড নিয়ে 6 তলাতেও যেতে পারবেন না। মানে আপনি যেই তলাতে যাবেন সেই তলারই আলাদা একটা কার্ড থাকবে লিফটে। তো এই জিনিসগুলো একটা সফটওয়্যার দিয়ে এই সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। তো একজন ব্যক্তি, উনি 7 তলাতে যাবেন কিন্তু তার কার্ডটা কাজ করছে না, ওই কার্ডটা কাজ করছে 6 তলাতে, অথচ সকালবেলাতেও ওই কার্ডটা দিয়ে মানুষ 7 তলাতে গিয়েছে, ওখানে লেখাও আছে এটা 7 তলার কার্ড। তো এটা কেন কাজ করছিল না? হতে পারে কোনো ধরনের সিস্টেম জটিলতা। এইগুলো নিয়ে এনামুল হক ভাই আর আব্দুল আজিজ ওরা হাসি তামাশা করছিলেন। এনামুল হক ভাই কথা প্রসঙ্গে বললেন যে এই বিল্ডিং এ কোনো ভূত আছে নাকি? তখন এই আব্দুল আজিজ উনি হাসির ছলে বললেন, এইখানে নাই, তবে আমি আর একটা জায়গায় কাজ করতাম, সেখানে আছে। তখন এনামুল হক ভাই একটু নড়েচড়ে বসেন যে সেখানে আছে মানে একটু বলেন তো ঘটনাটা কি। তখন মূলত এই ঘটনাটি এই আব্দুল আজিজ এনামুল হক ভাইকে বলেন। সেটা হলো এই যে বিল্ডিংটার কথা বলা হচ্ছে, সঙ্গত কারণ তার নামটা বলা যাচ্ছে না, কারণ ওই বিল্ডিংটা ভেঙে এখন চমৎকার দ্বিতল বিশিষ্ট একটি বন্দর তৈরি করা হয়েছে এবং এটা একটা পর্যটন এরিয়া। অনেক বাঙালি সেখানে আছেন, বাংলাদেশিও রয়েছেন, ইন্ডিয়ান বাঙালি রয়েছেন, অনেকেই সেখানে আছেন। আর এই কারণে নামটা বলা যাচ্ছে না। কাতারের লোকজন জিন ভূত খুব ভয় পায় এবং তারা এইগুলো থেকে অত্যন্ত মানে ভয় তো পাই, এগুলো থেকে অনেক দূরে সরে থাকতে চায়। যেহেতু অনেক বাংলাদেশি সেখানে আছেন, পশ্চিমবঙ্গের বাঙালি আছেন, এই জন্য নামটা বলা যাচ্ছে না। তো যাই হোক, ওই জায়গাটাতে 10 তলা বিশিষ্ট একটা ইয়ে ছিল, মানে অফিস ছিল আর কি। তো হতো কি, হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। ওই বিল্ডিং এর ছাদের একটা দরজা ছিল, সেটাও কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল করা ছিল, কোনোভাবেই অ্যাক্সেস কার্ড ছাড়া দরজা খুলবে না। এই আব্দুল আজিজ ভাই সকালবেলা ডিউটিতে এসে জানতে পারেন যে সকালে যিনি সিকিউরিটি গার্ড ডিউটিতে আসছেন উনি নাকি দায়িত্ব বুঝে নেওয়ার আগে ছাদের দরজা খোলা পেয়েছেন। কিন্তু রাতে যিনি সিকিউরিটি গার্ড ডিউটিরত ছিলেন তার কাছে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যে না, তো রাতে কোনো দরজা খোলা হয়নি। সিসিটিভি ফুটেজ দেখা হলো, দেখা গেল একে একে দরজা খুলে গেছে। এটা কিভাবে সম্ভব? হতে পারে কোনো সিস্টেমের ফল্ট হয়েছে, যার কারণে লক দরজা আনলক হয়ে গেছে, এটা হতেই পারে। এরপরে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলো, কাজ হচ্ছে না। এরপর সিস্টেম চেক করা হলো, সিস্টেমটাও খুব ঠিক আছে, কোনো সমস্যা নাই।
কিন্তু সমস্যাটা হলো কেন দরজাটা একা একা খুলে যাচ্ছে। এটা তো বড় ধরনের একটা সিকিউরিটি ইস্যু। দরজা খোলা থাকলে ওই দরজা দিয়ে যে কোনো ধরনের চুরি ডাকাতি হতে পারে। এই কারণে বিষয়টা তো এভাবে হেলাফেলা করলে চলবে না। একজন সিকিউরিটি দায়িত্বে ছিলেন, তো ওই সিকিউরিটি যা বলেন তা শুনে আসলে কেউ বিশ্বাস করলো না। ওখানে সিকিউরিটি বলে প্রতিদিন রাত্রে কোনো কারণ ছাড়াই রাত 12টা থেকে 1টার দিকে হঠাৎ করেই ওই ছাদের দরজা খুলে যায়। প্রথম কয়েকদিন তার মনে হয়েছিল হয়তোবা যারা মেইনটেনেন্সের কাজ করেন তারা ছাদে কাজ করতে যায়, এই কারণে এমনটা হয়। প্রথম কিছুদিন সে পাত্তা দেননি। যখন দেখছে শুক্রবার রাত্রে একই ঘটনা ঘটে, তখন সে নড়েচড়ে বসে। সে মনে করে হয়তো চোর ঢুকেছে, হয়তো তাই খুলেছে। সে কি করছে, আস্তে আস্তে লিফট দিয়ে ছাদের দিকে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। পরে দরজা লাগিয়ে আবার চলে আসে। সেই দিনের মতো আর কিছু হয় না, মানে ওই দিন সকালবেলা দরজা খোলা পাওয়া যায় না। পরের দিন একই ঘটনা, আবার সে দ্রুত ছাদের দরজার কাছে যায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। তার মাথায় হঠাৎ করে আসে যে এই দরজাগুলো তো অ্যাক্সেস কন্ট্রোল করা, এগুলো তো কার্ড অথবা কম্পিউটারের ছাড়া এটা কোনোভাবেই খুলবে না। হ্যাঁ, কার্ড ছাড়া খুলতে পারে নিচ থেকে যদি কম্পিউটারে কেউ কমান্ড করে। আর এই সব কিছু তো আমার কাছে থাকে, আর রাতে তো কোনো মেইনটেনেন্স থাকে না। তাহলে সেই দিন রাত্রে কে দরজা খুললো, এখনই বা কে খুললো? আর এখন খুলে ছাদে যাওয়ার কাজইটা কি, মানে কাজও তো নাই, ওখানে যাবে কেন? তো সেদিন রাত কোন রকমে পার করে আর মনে মনে চিন্তা করে আজ রাতে ঠিক ওই সময়টাতে সে সিসিটিভিতে বসবে যখন প্রতিদিন এই দরজাটা খোলা হয়। সেই কথা সেই কাজ। সে রাত্রে সিসিটিভির মনিটরের সামনে ওত পেতে বসে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর সে দেখতে পায় অকারণে এই দরজাটা খুলে গেল। ভালো করে এদিক ওদিক ক্যামেরাটা ঘুরিয়ে কাউকে দেখতে পায় না, শুধু মনে মনে অনেক ভয় পায়। এই ঘটনা রোজ চলতে থাকে, আর তার ভয় পাওয়ার তীব্রতাটাও বাড়তে থাকে। সে অনেকবার তার কোম্পানির বসকে বলে তার লোকেশন পরিবর্তন করে দিতে, কিন্তু বস কারণ জানতে চাইলে সে কারণ বলতে চায় না। আসলে এই যুগে এমন ঘটনার জন্য সে অন্য জায়গায় কাজ করতে যাবে, মানে তার যেই লোকেশনে ডিউটি সেখান থেকে অন্য লোকেশনে সরে যাবে, এটা শুনতে একটা হাস্যরসের ব্যাপার হবে, তার ক্যারিয়ারের জন্য খারাপ হবে। এই কারণে সে বলতে চায়নি। কিন্তু সবকিছু শোনার পর আব্দুল আজিজ যখন সিসিটিভির ফুটেজ দেখে, সেইখানে সত্যি সত্যি আব্দুল আজিজও কাউকে দেখতে পায় না। যাই হোক, বিষয়টা তেমন পাত্তা নেই তারা মনে করে। বাতাসে এমনটা হতে পারে, কারণ অফিসটা ছিল একদম সমুদ্রের পারে। একদিন আব্দুল আজিজের কাজ বেশি থাকায় তার দিন শেষে রাতেও কাজে আসতে হয়েছে। কিছু সমস্যা ছিল অ্যাক্সেস কন্ট্রোলে, তো উনি কাজ করছেন সবগুলো দরজায়, অ্যাক্সেস ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা ভালোভাবে খুঁজে দেখছেন। রাত আনুমানিক 12:30টার মতো হবে। এমন একটা সময় ওই 9 তলার দরজার অ্যাক্সেস পয়েন্টে কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে ছাদের দরজাটা ঠাস করে কোনো আওয়াজ করে কারণ ছাড়াই খুলে গেল। তখন সে দরজা কে খুলেছে এটা দেখার জন্য সিঁড়ি ধরে উপরের দিকে যেতে থাকে। যখন উনি দরজার কাছাকাছি যান, হঠাৎ উনি দেখতে পান ছাদে কে যেন হেঁটে এ পাশ থেকে ও পাশে অনেক দ্রুত চলে গেল। দৌড়ে গেলেও এত দ্রুত যাওয়া সম্ভব হয় না। আর তার পরনে ছিল তাদের মতোই আলখেল্লা পরা, ঠিক যেমন অ্যারাবিয়ানরা যে ড্রেসটা পরে আর কি। তো উনি তাড়াতাড়ি ছাদে উঠে দেখার চেষ্টা করলেন, কিন্তু উনি যখন ছাদে গেলেন সেখানে কাউকে দেখতে পেলেন না। আব্দুল আজিজ তো খুব ভয় পান। তার মাথায় আসে না যে এইখান দিয়ে মানুষ পালিয়ে যাবে কিভাবে। এত উপর থেকে লাফ দেওয়া সম্ভব নয়, নিচেই সমুদ্র, একদম সমুদ্রের পার ঘেঁষে এই বিল্ডিংটা, অন্য কোনো রাস্তাও নেই নিচে নেমে যাওয়ার। এসব চিন্তা করে খুব ভয় পান, আর সাথে সাথে উনি নিজেও নিচে নেমে যান। নিচে এসে রাতের যে সিকিউরিটির দায়িত্ব ছিল তাকে ঘটনাটা খুলে বলে। এই ব্যাপারটা সকালে অফিসের সবার কাছে জানানো হয়। এরপর থেকে আব্দুল আজিজ রাতের কোনোদিনও অফিসে আসে না, যত কাজই থাকুক না কেন। আর রাতের সিকিউরিটির সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, সব জায়গায় একজনের জায়গায় 2জন দেওয়া হয়। দিন পর মানে 2017 সালে কাজের সুবিধার্থে নতুন অফিস বানানো হয়, আর সবাই সেইখানে চলে আসে। কিছুদিন পর সেই বন্দরের দালান ভেঙে নতুন আধুনিক ও বিশ্বমানের 2 তলা একটা ভবন তৈরি করা হয়েছে।
এখন কিন্তু সেখানে খুব জনপ্রিয় বন্দর এবং বিনোদন কেন্দ্র। কেউ কি বিশ্বাস করতে চাইবে এখানে 10 তলা একটা ভবন ছিল, সেখানে এরকম ঘটনা ঘটতো? তো ঘটনাটি শুরু হয়েছিল 2015 সালের দিক থেকে, এরকম টুকটাক হতো, শেষ দিকে এসে বেশ প্রকট আকার ধারণ করে। তো যাই হোক, এটি ছিল ঘটনা। তাই এই কারণে বলছি, আমাদের ঢাকা শহরের অনেক বিল্ডিং রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। কিছু কিছু তথ্য আমি পেয়েছিলাম, কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ার কারণে সেগুলো আমি প্রচার করতে পারিনি। আপনাদের যদি জানা থাকে আমাদেরকে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। সেই বিল্ডিং এর নাম এবং লোকেশন না বলার শর্তে আমরা কিন্তু সেই বিষয়টা বলতে পারি লিসেনারদের সামনে। যেহেতু একটা স্থাপনা নিয়ে আমরা কোনো ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারবো না, সেই অধিকারটা আমাদের নেই, এটা করা উচিত নয়। এমনিতেই হয়তো ওই এলাকায় একটা আছে, কিন্তু আপনি আছে বলে আমাদেরকে ঘটনা পাঠালেও অ্যাকচুয়াল বিল্ডিং এর লোকেশনটা আমাদেরকে কিন্তু বলতে হবে। আমরা প্রকাশ করব না, কিন্তু আমাদেরকে অনুমানে বলা যাবে না যে ওই বিল্ডিংটা বা ওই এলাকায় এরকম একটা আছে, এই ধরনের তথ্য দেওয়া যাবে না। আপনাদেরকে ফিক্সড করে বলতে হবে ওই বিল্ডিংটাই, এত নাম্বার বিল্ডিংটাই, তাহলেই শুধু আমরা বলবো, কিন্তু আমরা ওই বিল্ডিং এর লোকেশন বা নামটা বলবো না। হয়তো এলাকাটা বললাম, কিন্তু এর বাইরে কিছু বলবো না। লিসেনার্স, আশা করছি ছোট্ট এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের 89 নং এপিসোডে একটি নাম 3 বার আপনারা শুনতে পাবেন। 3 বার বলতে 3 বার আসবে এই চরিত্রটি। প্রথম ঘটনায় আমরা বেলাল জিনের কথা শুনেছি, তারপর আমাদের আরো একটি ঘটনা রয়েছে যেখানে বেলাল নামটি রয়েছে, আর এখন যে ঘটনাটি শেয়ার করব এখানেও বেলাল নামের একটি উপস্থিতি রয়েছে। কাকতালীয়ভাবে আসলে এই নামটি আমাদের এই এপিসোডে 3 বার আপনাদের সামনে চলে আসবে। এই 3টা চরিত্র একই নামের, এর মধ্যে একটি চরিত্র শুধু জিন, মানে তার নাম হচ্ছে বেলাল। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাইম। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসী ইউনিয়নের রূপসী গ্রামে। উনি ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা লিখেছেন এবং প্রত্যেকটি ঘটনাই মূলত একই সূত্রে গাথা। চলুন ঘটনা শুরু করি। ঘটনার সময়কাল 2006 সালের নভেম্বরের মাঝামাঝি এমন একটা সময়। ওই সময় ওনার বয়স 13 বছর। উনি ওনার নানির সাথে ঢাকায় ভাটারা নামক যে এলাকা রয়েছে সেখানে ওনার মামার বাসায় বেড়াতে গিয়েছিলেন। এই ভাটারাতে ওনার 2 মামা এবং খালাদের বাসা ছিল, আর ওনার একজন খালাতো ভাই রয়েছে, তার নাম হচ্ছে রাসেল। এই রাসেল ছেলেটি এই নাইমের বয়স যা তার থেকে 1 বছরের ছোট ছিল। তো প্রথম ঘটনা মূলত এই রাসেলকে দিয়ে শুরু হয়। তো রাসেল একদিন নাইমকে বলে যে চলো মাছ ধরতে যাব। তো উনি চিন্তা করেন ঢাকাতে আবার মাছ ধরার জায়গা আছে নাকি, যেহেতু ভাটারা ঢাকার একটু কেনারে পড়ে যায় আর কি, মানে একটা কর্নারে অবস্থান। তো সন্ধ্যাও ঠিক না, বেশ রাতের বেলায় বলতে হবে। খাওয়া দাওয়া করার পর বের হয়েছেন রাসেলের সাথে। একটা দোকান থেকে একটা বিস্কুট কিনেছেন, আটার বিস্কুট, একটু পানি দিয়ে ওটাকে একটা আটার দলার মতো তৈরি করেছেন, ওটা দিয়ে মাছ ধরবেন আর কি। তো বেশ অনেকক্ষণ হেঁটেছেন, প্রায় 1 ঘন্টা হাঁটার পর একটা জায়গায় চলে আসেন এই দুইজন। ওই জায়গাতে মাছ রয়েছে, মূলত ওই একটা খালের মতো আর কি, ওখানে পানি রয়েছে। আসার পর দেখা গেল ওই রাসেলের 2 বন্ধু ওখানে মাছ ধরছে। তো এরা সবাই পরিচিত, আর রাসেল নাইমকে পরিচয় করাই দেয় তার 2 বন্ধুর সাথে। তো অনেকক্ষণ ধরে মাছ ধরছে, মানে চেষ্টা করছে আর কি, কিন্তু অন্য 2 বন্ধু মাছ ধরলেও এই রাসেল এবং নাইমের বড়শিতে মাছ ধরা পড়ছে না। এর মধ্যে রাসেল বলে ওঠে
যে আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুমি একটু বসো। ভালো কথা, নাইম বসে আছে মাছ ধরার জন্য। তো কিছুক্ষণ পর এই রাসেল এসে নাইমকে বলছে যে চলো যাই, এখানে মাছ ধরবো না, এখানে মাছ ধরা পড়বে না, এখানে বড়শিতে খায় না, ওদের মাছ ধরা পড়ছে আমাদের পড়ে না, চলো আমরা আরেক জায়গায় যাই, ওইখানে মাছ আছে। এখন নাইম তো এদিকে কিছু চেনে না, আর রাসেল তার আত্মীয়, সে ডাকছে, সে সরল বিশ্বাসে তার সাথে হাঁটা ধরেছে। এখন নাইম আগে আগে যাচ্ছে আর রাসেল পেছনে, এমনটা না, রাসেল সামনে ঠিক 3-4 হাত সামনে আর নাইম পেছনে। নাইম যতই চেষ্টা করে একটু তাড়াতাড়ি হেঁটে রাসেলকে ধরার, কিন্তু পারে না। রাসেলকে ডাকে, রাসেল হ্যাঁ হু এরকম উত্তর দেয়, কিন্তু বড় বড় কোনো শব্দ করে কোনো কথা বলে না, বা কোনো বাক্য, একটা লং সেন্টেন্স, এমন কোনো বাক্য বলে আসলে এই নাইমের সাথে কথা বলছে না। অল্প কিছু সময় হাঁটার পর একটা জায়গায় চলে আসে। জায়গাটা একটা লম্বা খাল বা একটা ছোটখাটো একটা নদীর মতো বলা চলে, পানি ওরকম নাই, যেহেতু নভেম্বরের মাঝামাঝি, শীত পড়ে গেছে, হালকা কুয়াশাও রয়েছে ওই জায়গাটাতে। তো ওখানে আসার পর ওই রাসেল বলছে যে এইখানে মাছ ধরবো, বড়শি ফেলো। তো বড়শি ফেলেছে। বড়শি ফেলার কিছুক্ষণ পরেই এই রাসেল কি করেছে, ওর গায়ে যে গেঞ্জিটা ছিল এটা খুলে পানিতে নামা শুরু করেছে। তখন নাই বোঝাই, করো কি করো, তুমি পানিতে নামো কেন? তখন রাসেল বলছে এখানে গোসল করব, আসো আমরা গোসল করি। তখন নাইম বলছে যে এইখানে গোসল করবো মানে আমাদেরকে এখন গোসল করার কথা নাকি এত রাতের বেলা এই পানিতে? বাসায় গিয়ে গোসল করবো যদি গোসল করতেই হয়। তখন এই রাসেল বলছে, আরে ঢাকা শহরের পানির খবর তুমি রাখো, গিয়ে দেখবে যে বাসায় পানি নেই, আর আমাদের বাড়িওয়ালা পানি ছাড়ে কয়েকবার মাত্র, যার কারণে অনেক সময় পানি থাকে না, এই জন্য এখন গোসল করে যাব। তখন নাইম বলছে না, আমি এখন গোসল করব না, তুমি গোসল করো, পানি থাকলে থাক, না থাকলে না থাক, আমি তো গায়ে কোনো ময়লা ভরাই নেই যে আমাকে গোসল করতে হবে, তুমি গোসল করো। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ করে এই নাইমের পিঠে কেউ একজন হাত দিয়েছে, তাকিয়ে দেখে রাসেল দাঁড়িয়ে আছে। রাসেল বলছে এই তুমি এখানে আসছো কেন? সাথে ওই রাসেলের 2 বন্ধু আছে, মনে হচ্ছে তারা হাঁপাচ্ছে। ওই অবস্থায় তাকিয়ে দেখে পানির মধ্যে ওই যে রাসেলের যে অবয়বটা পানিতে নেমেছিল সে মাথা ভাসিয়ে আছে, কিন্তু ওই অবয়বটাকে কিন্তু এরা 3 জন দেখছে না। ওই অবয়বটা শুধু বলে আবার দেখা হবে তোর সাথে, এই বলে ডুব দেয়। এরপরে আর ওটার কোনো অস্তিত্ব নেই। এটা দেখে তো ও খুব ভয় পায়। আর রাসেল বলছে যে আমি ওয়াশরুম থেকে ফেরত আসার পর তোমাকে দেখতে না পেয়ে ওই 2 বন্ধুর কাছে জিজ্ঞেস করি ও কোথায় গেল। তখন ওই 2 বন্ধু বলে ওঠে, হঠাৎ করে উঠে তুমি হাঁটতে শুরু করেছো, ওরা 2 জন ডাকাডাকি করছে, তুমি নাকি তাকাওই নাই। এরপর যখন রাসেল এলো এবং ওই 2 বন্ধুর সাথে আলোচনা হলো, তখন রাসেল বুঝতে পারলো যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, এরকমটা তোর কথা না, ওই এলাকার কোনো কিছু চেনে না, কোথায় গেল, কি হতে পারে। তখন এই 3 জন দৌড়াদৌড়ি শুরু করে। দৌড়াদৌড়ি শুরু করতে করতে ওই জায়গাটাতে চলে আসে যেই জায়গাটাতে নাইম ছিল। এখন নাইমকে এইখানে এই অবয়বটি নিয়ে এসেছে কোন একটা ক্ষতি করার জন্য। আসলে কারণটা কি? আপাতত দৃষ্টিতে তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। তো যাই হোক, ওইখানে এই মাছ ধরার পাট চুকিয়ে দিয়ে দ্রুত তারা বাড়িতে ফেরত আসে। বাড়িতে ফেরত আসার পর সবার কাছে বিষয়টা খুলে বলে। তখন রাসেলের মা তো রাসেলকে খুব বকাঝকা করতেছে রাতের বেলা এই নাইমকে নিয়ে যাওয়ার কারণে। আর ওই রাত থেকেই নাইমের তো জ্বর এসেছে। নাইমের যে নানি ছিল, যিনি সাথে করে নিয়ে গিয়েছিলেন ঢাকাতে নাইমকে, তো উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে ওরকম প্রফেশনাল কোনো ঝাড়ফুঁক বিশারদ না, মানে এমনিতে আর কি জানতেন আর কি। উনি টুকটাক ঝাড়ফুঁক করে দেন। আর রাসেল কাপড়ে পানি লাগিয়ে, মানে কাপড়ে পানি দিয়ে শরীর মুছে দিচ্ছিল নাইমের, যাতে করে জ্বরটা কমে যায়। তো যাই হোক, যেহেতু এরকম একটা সমস্যা হয়ে গেছে, ভয় পেয়েছে, সেখানে থাকাটা রাসেলের নানি, মানে নাইমের নানি যুক্তিযুক্ত মনে করে নাই। ওরা সিদ্ধান্ত নেন যে পরের দিন ওরা চলে যাবেন। পরের দিন ওর জ্বরটা কমেও আসে। রাতের বেলা রাত 10টার দিকে সদরঘাট থেকে লঞ্চ ছাড়ে।
তো উনি মানে এই যে নাইম লঞ্চে বসে, যে লঞ্চে যে টেলিভিশন থাকে সেই টেলিভিশন দেখছিলেন। রাত আনুমানিক 1:30টার দিকে হবে আর কি। তো এই নাইমের ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি লঞ্চে থাকা ওই ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে যাওয়ার পর উনি যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, কি মনে করে নদীর দিকে তাকিয়েছেন। আর ওই সময় উনি দেখতে পান একটি ভয়ানক দৃশ্য। দেখতে পান পানির নিচ থেকে মনে হচ্ছে সাদা কাপড় পরা কোনো একটা জিনিস ভেসে ভেসে উঠছে। উনি এটা দেখে কিন্তু প্রচন্ড ভয় পেয়েছিলেন। উনি দৌড়ে ওনার যেখানে থাকবার জায়গা ওই লঞ্চে, সেখানে নানি অবস্থান করছিলেন, সেখানে চলে যান। আর এই বিষয়টা উনি নানিকে বলেন নাই। হতে পারে চোখের ভুল, কারণ রাতের বেলা চাঁদের আলোতে কিন্তু নদীর পানির উপর এক ধরনের ঝকমক ঝকমক এক ধরনের আলো আমরা দেখতে পাই, এরকমও হতে পারে। যাই হোক, অনেক ভোরে যখন ফজর আজানো হয়নি, বাঞ্চারামপুর লঞ্চ ঘাটে এসে ওই লঞ্চটা থামে। তো এইখান থেকে আর একটা ঘটনা শুরু হয়। সেটা হলো, ওরা যখন লঞ্চ থেকে নেমেছেন তখন কিন্তু অন্ধকার, ফজর আজান হয় নাই। তো নানি আর উনি হাঁটছেন, আর তখন তো মোটামুটি শীত শুরু হয়েছে, চারদিকে কুয়াশাও আছে, আবার চাঁদের আলোও আছে, আবার ওনাদের সাথে দুটো লোকও আছে। ওনারা মনে মনে একটু সাহস পাচ্ছেন, যেহেতু লোক আছে, যদিও তাদেরকে ওইভাবে চেনেন না। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল দুই লোক দুটি নেই, কারণ তারা অন্য পথে চলে গেছে, তাদের বাড়ি হয়তো ওই পথে আর কি। আর নাইমের নানি আর নাইম যে পথ দিয়ে হাঁটছিলেন সেখানে বড় একটা কবরস্থানও আছে। তো এই কবরস্থানের কাছাকাছি এসে পড়েছেন। তখন নাইমের নানি নাইমের হাত শক্ত করে চেপে ধরে বললেন, এই খবরদার, কোনো দিকে তাকাবি না, সোজা হাঁটতে থাকবি, আর মনে মনে দোয়া দুরূদ করতে থাক। এ কথা শোনার পর নাইমের তো একটু ভয় ভয় লাগছেই। উনি তো সোজা তাকিয়ে হাঁটছেন। হঠাৎ করে চোখ চলে যায় কবরস্থানের মাঝখানে একটা গাছের দিকে। আর ওই গাছের দিকে যাওয়ার পর চোখ উপর দিকেও চলে যায়। সেখানে দেখা গেল একটা গাছের ডালে সাদা কাপড় মোড়ানো কিছু একটা বসে আছে। একটা লাশ যদি কাফনে মোড়ানো অবস্থায় বসে থাকে কোনো ডালে, কেমন দেখা যাবে? ঠিক তেমন দেখা যাচ্ছে। এই বিষয়টি দেখার পর নাইম প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে ওঠে এবং নানিকে জড়িয়ে ধরে। নানি বলে, কি হয়েছে? তখন বলে যে, নানি ওই দেখো গাছের ডালে কি যেন। তো নানি ওইদিকে তাকে কিছু দেখতে পান না। তো নানি বলেন যে, আরে ও কিছু না, ওই রাতের বেলা এরকম চোখে বিভ্রান্তির সৃষ্টি হয়, ও কিছু না, তাড়াতাড়ি চল আর দোয়া দুরূদ পড়তে থাক। নানি আসলে বিষয়টা বুঝতে পেরেছিলেন কিছুটা। উনি তো আগেকার দিনের মানুষ, অল্পতে অনেক কিছু বুঝে ফেলতে পারতেন। আর এই ভয় পেয়ে কিন্তু নাইম দৌড় দিতে পারছিল না, কারণ হচ্ছে নানি বৃদ্ধা মানুষ, উনি সাথে আছেন, উনি তো দৌড়াতে পারবেন না। এই জন্য নানি যতটুকু পারছেন জোরে হাঁটতে উনি চেষ্টা করছেন। তো ওইভাবেই হেঁটে যাচ্ছেন। তো কবরস্থানের একদম শেষ মাথায় যখন ওরা চলে আসেন, তখন ফজরের আজান দেয়। আর তখন ভয়টাও কেটে যায়। আর নানি আর উনি হাঁটতে হাঁটতে ফতেহপুর গ্রামে চলে আসেন। ওইখান থেকে একটা রিক্সা নেন, কারণ ওইখানে একজন রিক্সাওয়ালা বসেছিল। ওই রিক্সাতে বাড়িতে আসতে, মানে ফতেহপুর গ্রাম থেকে ওনাদের বাড়িতে রিক্সায় আসতে হলে 20 মিনিটের মতো সময় লাগে। যাই হোক, ওনার বাড়িতে চলে আসেন, হালকা ঘুমিয়ে সকাল বেলা স্কুলে চলে যান। আর স্কুলে যাওয়ার পরে হঠাৎ করে প্রচন্ড জ্বর আসে এই নাইমের। ক্লাসে স্যার আসার পর যখন দেখেন যে নাইমের অবস্থা খারাপ, বেঞ্চে শুয়ে আছেন, তখন তাকে দ্রুত বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। 5 দিন জ্বর ছিল। যেহেতু রাতের বেলা ভয় পেয়েছিলেন, এই কারণে হয়তো বা জ্বর এসেছে। যাই হোক, এই ঢাকায় যে ঘটনাটি ঘটেছিল, এই পুরো ঘটনা যখন এই নাইমের আব্বা আম্মা শোনেন, তখন নাইমকে অনেক নজরে রাখতেন, এই কারণে কখন আবার কোন ঝামেলা না হয়। আর ওনার আব্বা এক কবিরাজ থেকে বেশ কিছু তদবির এনে দিয়েছিলেন। যাই হোক, এর কিছুদিন পরের ঘটনা, গ্রামের বিলগুলোতে তখন পানি কমে গেছে, ডিসেম্বর মাস। আর ওই সময় কিন্তু মাছ ধরতে পলো ব্যবহার করা হতো। পলো এক ধরনের গোল বৃত্তাকার, উপরের দিকে কিছুটা চোখা, পানির উপর ওটা হঠাৎ করে ফেলা হয় এবং উপরে যে ছিদ্র আছে হাত ঢুকিয়ে দিয়ে পানির ভেতরে থাকা মাছ ধরা হয়। অনেকে যারা পলো ব্যবহার করেছেন
তারা জানেন। আবার অনেক সময় পানি কম থাকলে হাত দিয়েও মাছ ধরা যায়। আর এই যে নাইম যিনি, উনি আবার হাত দিয়ে মাছ ধরতে খুব পটু ছিলেন। তো ওরা যখন মাছ ধরতে যেতেন রাতের বেলা 10 থেকে 12 জন লোক সবসময় একই সাথে মাছ ধরতে যেতেন। আর ফজরের আজানের পরেও গেছেন, কখনো কোনো সমস্যা হয়নি। রাতের বেলা মাছ ধরতে গিয়েও কোনো প্রবলেম হয় নাই, ফজরের পরেও কোনো প্রবলেম হয়নি। তো একদিন বিকেলে সবাই একসাথে আড্ডা দেওয়ার সময় সিদ্ধান্ত হলো যে আজ রাত্রে সবাই ডাকাতিয়া চকে মাছ ধরতে যাবে, সেখানে কি ভালো মাছ পাওয়া যাচ্ছে। আর এই ডাকাতিয়া চকে যেতে হলে ওনাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পথ হেঁটে যেতে হতো। আর এর মাঝখানে ওনাদের রূপসদি কান্দাপাড়া কবরস্থান পড়ে, সেই কবরস্থানটা পার করে যেতে হবে। যাই হোক, ঘটনা শুরু হলো। রাত কয়টা বাজে উনি বলতে পারেন না, হঠাৎ শুনতে পান নাইম, ও নাইম এটা বলে ডাকছে। আর এটা হচ্ছে তার বন্ধু বিল্লালের কণ্ঠ। উনি তখন ঘুম থেকে ওঠেন, তো দেখেন যে বিল্লাল ডাক দিয়ে চলে যাচ্ছে। তো উনি বলে, বিল্লাল দাঁড়া, আমি আসছি। তো ও বলে যে তাড়াতাড়ি বের হওয়া, সবাই তো চলে যাচ্ছে, আরো অনেককে তো ডাকতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই বলে বিল্লাল এগিয়ে যেতে থাকে। তো এই নাইমের বাসার পাশেই তারই আর এক বন্ধু, তার নাম হচ্ছে রাকিব, তাদের বাসা ছিল। তো রাকিবেরও যাওয়ার কথা ছিল। নাইম কি করেছে, এই রাকিবকে ডাকার জন্য তাড়াহুড়ো করে তার বাড়ির দিকে গিয়েছে, পাশাপাশি বাসা তো। তো রাকিবকে ডাকে, তো রাকিব ঘুম থেকে উঠে পড়ে। ও হালকা ঘুমিয়েছিল, যেহেতু যেতে হবে, তার সাথে কথা ছিল, এই জন্য গভীর ঘুমে যায় নাই। অপেক্ষা করতে করতে কিছুটা ঘুমিয়ে পড়েছিল। মিনিট খানেকের মধ্যে রাকিব বের হয়ে আসে। রাকিব বের হয়ে বসে এসে বলে যে, তোকে কে ডাকলো, নাকি তুই একাই উঠে গেছিস? তখন রাকিবকে এই নাইম বলেন যে, আমাকে তো বিল্লাল ডেকেছে। তখন রাকিব বলে, বিল্লাল ডাকলো? বিল্লালের ডাক তো আমি শুনলাম না, আমার তো শোনার কথা ছিল, আমি তো ওই রকম ঘুমেছিলাম না। তখন নাইম বলে, হয়তোবা তুই টের পাস নাই, ঘুমের মধ্যে চলে গেছিলি, এই জন্য হয়তোবা টের পাস নাই। হতেই পারে, এটা আমারই কোনো জটিল কোনো বিষয় নয়। তখন রাকিব বলল, আচ্ছা অন্য সবাই কই, এরা কোথায় গেল, আমরা কি দুইজনই নাকি? তখন ওনারা চিন্তা করছেন যে না, হয়তোবা অন্য সবাই আরেকটু এগিয়ে গিয়েছেন, এই জন্য ওনারা পিছে পড়ে গেছেন। আসলে ওই সময়টা একটু কুয়াশা ছিল, বেশি দূরের কোনো কিছু তো দেখা যাচ্ছিল না। তো ওনারা দৌড়ে ওই কবরস্থানটার কাছে আসেন। তখনও ওইভাবে কাউকে দেখতে না পেলেও এর 1 মিনিটের মধ্যে মনে হচ্ছিল কাউকে ওনারা দেখতে পাচ্ছেন, কিন্তু তারা সবাই অনেক দূরে দূরে। তো ওনারা হাঁটতে হাঁটতে কবরস্থানের মাঝামাঝি চলে আসার পর ওনারা দুজনেই যেটা দেখেন, সেটা দেখার জন্য ওনারা মোটেই প্রস্তুত ছিলেন না। ওনারা দেখলেন ওই যে ঢাকা থেকে আসার পর সাদা কাপড় পরা, 10-12 হাত লম্বা হবে, ওই অবয়বটা এইখানেও রয়েছে। দুইজনই একসাথে দেখেছেন। তো রাকিব তো আর এই অবয়বটার সাথে পরিচিত না, সে হঠাৎ করে দেখেছে। কিন্তু নাইম তো এর আগেও 2 বার এটাকে দেখেছে, এক হলো নদীর মধ্যে, আর একটা হলো কবরস্থানের কাছে। দুইজন তো দেখে খুবই ভয় পায়, 2 হাত দিয়ে চোখ ধরে, মানে চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে দৌড় দিয়েছে। মাঝে মাঝে হাত সরাচ্ছিল মানে পথ দেখার জন্য। তো কবরস্থানটা পার হয়ে আসে, তখন চোখ মেলে দেখে সামনে 7-8 জন লোক। তখন তাদের মনে একটু সাহস হলো, তাদেরকে তারা ডাকতে লাগলেন। দেখা গেল এরা হচ্ছে তারাই যাদের সাথে তাদের যাওয়ার কথা ছিল। এরা দুইজন বলে যে, আমাদেরকে না নিয়ে চলে আসলেন, আর বিল্লাল কই? তো ওনারা বলেন, বিল্লালই তো আমাদেরকে বলে আসলো তোমরা নাকি 3 জন পূবের চকে যাবা, তাই আমরা তোমাদেরকে ডাকি নাই। ওরা তো অবাক যে, বিল্লাল আপনাদেরকে বলছে আমরা পূবের চকে যাব, তাহলে আমাকে কে ডাকলো, মানে এই নাইমকে কে ডাকলো? তারা এই বিষয়টা চিন্তা করে, কিন্তু মাছ ধরতে চলে যায়। সকালবেলা বিল্লালকে জিজ্ঞেস করা হলো, মানে তারা সকালবেলা বিল্লালকে জিজ্ঞেস করবেন যে, ঘটনা কি, তুই ডাক দিলি, চলে গেলি, আবার তাদেরকে বললি যে আমরা পূবের চকে যাব, ঘটনা কি? আমাদের তো ডাকাতিয়া চকে যাওয়ার কথা ছিল। রাকিব কিছুটা ভয় পায় ওই 7-8 জন লোকের কথা শুনে, যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। এদিকে পানিতে তারা নামবে মাছ ধরার জন্য, বেশ কিছুক্ষণ আগে আজান হচ্ছে। ওরা সবাই আজানের শব্দ শুনে অবাক হয়ে যান, কি ব্যাপার, এত রাত্রে রওনা দিলাম, এত তাড়াতাড়ি তো আজান হওয়ার কথা না,
আজান দিচ্ছে কে? তো এই চিন্তা করে ওনাদের একটু ভয়ও লাগে, তবে ভয় কেটেও যায়, কারণ মনে করছেন আজান হয়ে গেছে, এখন আর ভয় কিসের, এখন আর কোনো ভূত প্রেত আসবে না। আর মাছ ধরতে গেলে অনেক সময় ভূত প্রেতে এসে মাছ খেয়ে যায়, যেহেতু আজান দিয়ে দিয়েছে আর কোনো সমস্যা নাই। তো ওই দিনের কপাল ছিল খারাপ, ওই দিন মাছ ধরতে পারছিলেন না তারা। তখন রাকিব বলে ওঠে, চল আমাদের বাসার কাছে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দিকে যাই, ওইটার নিচে অনেক মাছ থাকতে পারে। তখন ওনাদের আরেক বন্ধু, তার হলো উজ্জ্বল, ওই 7-8 জনের মধ্যে ছিল এই রাকিব, নাইম এবং উজ্জ্বল, তারা ওই ব্রিজের দিকে যান। ওখানে যাওয়ার পর ভালোই মাছ পাচ্ছিলেন। তো হঠাৎ করে নাইমের পায়ে মনে হলো বড় একটা মাছের লেজের ধাক্কা লাগলো, আর ওই মাছটা ওইটুক জায়গার মধ্যেই ছিল। তো নাইম চিন্তা করলেন যে এই মাছটাকে আমি ধরবো, অন্য কাউকে বলবো না। এই চিন্তা করে নাইম পানির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। তখন হয়তো পানি বেশি ছিল না, আর তার সাথে কিন্তু একটা পাতিল ছিল, পাতিলটা পানিতে ভাসতো। তো ওই অবস্থায় উনি ওই মাছের পিছু নিয়ে যাচ্ছেন, কারণ যেই জায়গাগুলোতে পানি কম থাকে মাছ আসলে তো দূরে যেতে পারে না, ওইটুক জায়গার মধ্যে দিয়ে ঘুরতে থাকে। হঠাৎ করে একটা সময় এই নাইম ফিল করলেন তিনি প্রায় বুক পর্যন্ত পানি সমান জায়গায় চলে এসেছেন, অথচ ওইখানে বুক পর্যন্ত পানি থাকার কথা নয়। নিশ্চয়ই উনি এমন একটা জায়গায় চলে এসেছেন যেখানে বুক পর্যন্ত পানি রয়েছে। তো উনি চিন্তা করলেন, কি ব্যাপার, আমি এখানে আসলাম কিভাবে? উনি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন, এমন সময় মনে হলো নিচ থেকে কিছু একটা ওনার পা টেনে ধরেছে। উনি তো ওই জায়গায় চিৎকার শুরু করেছেন, মনে হচ্ছে শক্ত কোনো কিছু ওনার পা টেনে ধরেছে। সেটা যে কি, এটা কি কোনো হাত না অন্য কিছু উনি বুঝতে পারছেন না, তবে কিছু একটা, এটা নিশ্চিত। ওনার চিৎকার শুনে দূর থেকে রাকিব এবং উজ্জ্বল ছুটে আসছে। তো তারা কাছে চলে আসে, কাছে চলে আসার পর ওই জিনিসটা তার পা ছেড়ে দেয়। তখন ওইখান থেকে এই নাইমকে উদ্ধার করে, ওই যাত্রায় বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তো বাড়িতে উনি চলে আসেন, চলে আসার পর বিষয়টা কিন্তু খুব খটকা লাগে। আর পরদিন সকালে বিল্লালকে কিন্তু জিজ্ঞাসা করা হয়, কিন্তু বিল্লাল বলে যে না, তো সে ওকে ডাকতে যায় না, এবং ডাকতে গিয়েছিল, যাওয়ার পরে শুনে যে নাইম বাড়ি থেকে চলে গেছে। তখন বিল্লাল অন্যদিকে চলে যায়। এটাই হলো পরের দিনের ব্যাপার। এর কিছুদিন যাওয়ার পর আরো একটি ঘটনা ঘটে। ওনাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, এতটুকু দূরত্বে একটা এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, যেটা সেলিম মিয়ার মাদ্রাসা নামে পরিচিত। ওইখানে একটা পুকুর রয়েছে, সেই পুকুরে গোসল করতে যাওয়ার জন্য একটা গামছা নিয়ে উনি বের হন। আর দুপুরবেলা গোসল করতে যাওয়ার সময় ওনার বয়সী যারা আসেন তখন তারা চোর পুলিশ খেলেন। ওইখানে স্থানীয় ভাষায় চোর পুলিশ খেলাটাকে বেটাবেটি খেলা বলে আর কি। তো এটা পানির মধ্যে এক ধরনের খেলা, ডুব দিয়ে আরেকজনকে টাচ করতে হয়। তো ওই সময় তারা যখন বাছাই করে কে ডুব দিয়ে অন্যদেরকে টাচ করবে, ওই বাছাইয়ে এই নাইমের নাম চলে আসে। এখন সে তো তাদেরকে, মানে তার বন্ধুদেরকে ডুব দিয়ে ছুবে। উনি ডুব দিয়ে ছুতে যাবেন কাউকে, টার্গেট করেছেন আমি আমার ওই বন্ধুকে টাচ করব। উনি ডুব দিয়েছেন, ডুব দেওয়ার পরে মনে হলো উনি সাঁ করে মনে হলো যে অনেকটা পথ পার হয়ে গেছেন। মাথা ভাসিয়ে দেখেন উনি পুকুরের মাঝখানে চলে এসেছেন এবং তার পায়ের নিচে কোনো মাটি নেই। এত তাড়াতাড়ি উনি কিভাবে ওখানে চলে আসেন? আর তখন হঠাৎ করে 2 পায়ে উনি একটা টান অনুভব করেন। মনে হলো পুকুরের নিচ থেকে 2টো হাত ওনার পা খপ করে ধরেছে এবং পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। উনি পানির নিচে ডুবে যাওয়ার আগে শুধু একবার চিৎকার করতে পেরেছিলেন, তারপর মনে হচ্ছে উনি পানির নিচে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে মনে হলো 4-5 জন লোক এসে ওনাকে ধরে ফেলেছে। তবে এতটুকু ফিল করেছিলেন যে যেই হাত দুটো পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে, একটা পা দিয়ে আর একটা পায়ে আঘাত করেছিলেন যাতে করে একটা হাত ছোটাতে পারেন। তখন ফিল করেছিলেন ওই হাতগুলো বেশ লোমশ এবং শক্ত। আর 4-5 জন যখন এসে ধরে ফেলেছে তাকে দ্রুততার সাথে, তখন ওই জিনিসটা নাইমকে ছেড়ে দেয়। তখন তাকে ওইখান থেকে উদ্ধার করা হয়। সকলে বলে যে
তুই এত তাড়াতাড়ি ওইখানে গেলি কিভাবে? ওই মাছ পুকুরে তো আমরা কেউ যাই না। তখন বললে যে আমার কাছে মনে হলো আমি সা করে চলে আসলাম ওইখানে, কিন্তু কিভাবে গেলাম আমি নিজেও জানি না। ওইখান থেকে তাকে ওঠানোর পর দ্রুত স্থানীয় হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো তার বন্ধুরা বলে যে কি হয়েছে, হুজুর ঝাড়ফুঁক করে দেন। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপরে ওই দিনই সন্ধ্যার পর আরো একটি ঘটনা ঘটে। সেটি হলো উনি ওনার ছোট ভাইকে পড়াচ্ছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, ঘরের দরজা খোলা ছিল। তখন বাইরে থেকে একটা কর্কশ কণ্ঠে ডাক আসে, নাইম, হ্যাঁ নাইম, বাইরে আয়। উনি চিন্তা করেন কি ব্যাপার, এইভাবে ডাকে কে? দরজা দিয়ে একটু উকি দেন যে বাইরে কে। তাকিয়ে দেখেন ভয়ঙ্কর কালো মোটা একটা অবয়ব উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখে উনি তো দিয়েছেন এক চিৎকার। তখন এই নাইমের মা চলে আসেন, বলে কি হয়েছে, চিৎকার করিস কেন? তখন হাতের আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে দরজার বাইরে তাকা, উঠানে কি যেন। নাইমের মাও দেখেন উঠানে ঠিক ওই অবয়বটা দাঁড়িয়ে আছে যেই অবয়বটাকে নাইম দেখেছিল। এটা দেখে তার মাও জোরে দেন এক চিৎকার। তো এইভাবে দুইজন চিৎকার দিয়েছেন, আশেপাশের লোকজন চলে এসেছে, কি ব্যাপার, কি হলো হঠাৎ করে, এরা চিৎকার করে কেন? সকালে এসে দেখে কিছুই নাই ওইখানে। এর 2 দিন পরের ঘটনা, মাগরিবের পর। তখন এই নাইমের ছোট ভাইয়ের যে স্কুল ড্রেস রয়েছে, যে শার্টটা পরে হলো সাদা কালারের, ওই স্কুল ড্রেসটা শুকাতে দেওয়া হয়েছিল বিকালের দিকে, কিন্তু তখনো শুকায় নাই, শীতকাল ছিল। তো তো সন্ধ্যা হয়ে গেছে, তখন ওটা আনা হয়নি। ওই জিনিসটা আনার জন্য নাইম বেরিয়েছে। আর যখন ওই স্কুল ড্রেসটার কাছে গিয়েছে এবং হাত দিয়ে ওই জিনিসটা দড়ি থেকে নামিয়ে ফেলবে এবং নামাতে যখন যাচ্ছে, তখন দেখে তার সামনে ওই সেই অবয়বটা, যে অবয়বটা 2 দিন আগে সন্ধ্যায় নাইম এবং তার মা দেখেছিল। ওইটা দেখে তো উনিও চিৎকার ওইখানেই, এবং চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওই সময় আবার কি হয়েছে, তার বন্ধু রাকিব কি মনে করে নাইমের সাথে দেখা করার জন্য উঠোনের কাছে এসেছে। ওই চিৎকার যখন দেয় তার ঠিক 2 সেকেন্ড পরে উঠোনের কাছে এসে দাঁড়িয়েছে। তখন রাকিবের ভাষ্য অনুযায়ী ওই জায়গাটাতে রাকিব একটা সাদা ধোঁয়ার মতো দেখেছে, যে ধোঁয়াটা আস্তে আস্তে উড়ে উড়ে মিলিয়ে যায়। যাই হোক, এরকম ঘটনা ঘটছে, বাড়ির অনেকেই এখন জিনিসটা দেখছে, আর তার সাথে এই অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে। না জানি কখন কি বিপদ আপদ হয়ে যায়। টুকটাক ঝাড়ফুঁক কিন্তু করা হয়েছিল, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছিল না। ভালো একজন হুজুরকে দেখানো হয়। হুজুর তার সাথে থাকা জিনদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারেন, ওই প্রথম যখন ঢাকাতে রাসেলের সাথে মাছ ধরতে গিয়েছিল নাইম, তখন ওই জায়গা থেকে একটা দুষ্টু জিন তার পিছু নেয়। কি কারণে পিছু নিয়েছে বিষয়টা নিশ্চিত হওয়ার না গেলেও এতটুকু জানা যায় যে ওই জায়গা দিয়ে আসার সময় নাইম কোনো একটা সমস্যা সৃষ্টি করেছিল, যার কারণে ওইখানে থাকা একটি জিনের অসুবিধা হয়েছিল। আর এতে ক্ষিপ্ত হয়েই ওই জিনটা নাইমের পিছু নেয়। তবে ওই হুজুর যিনি নাইমের ট্রিটমেন্ট করেছিলেন, উনি এই সমস্যার সমাধান করেছিলেন আল্লাহর রহমতে। কিভাবে করেছিলেন, ওই জিনটার কি হয়েছিল, এই বিষয়ে আর কিছু জানা যায় না। অনেক সময় দেখা যায় না যে কোনো কিছু দিতে হয়, এটা দিতে হয়, ওইটা দিতে হয়, আসলে তাকে কিছু দেওয়া হয়েছিল কিনা বা হুজুর কিভাবে তাকে ম্যানেজ করেছিলেন, এই বিষয়ে আর কিছু জানা যায় না। এরপরে আর কোনো সমস্যা হয়নি। তবে বেশ কিছুদিন বেশ কিছু নিয়ম মেনে ওনাকে চলতে হয়েছিল। তো এটা ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাইম ভাইকে। চমৎকার একটি ঘটনা আপনি প্রবাস জীবনে থেকে অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সিলেটের সদর উপজেলা থেকে শাহিদ ভাই। উনি বর্তমানে সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত রয়েছেন। আর ঘটনাটির সূত্রপাত ওনারই একজন ভাতিজি, তার নাম হচ্ছে সাবিনা, তার থেকে। এবং বিষয়টি একটি মারাত্মক একটা পর্যায়ে চলে গিয়েছিল, যেটি একটি পরিবারে খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক পরিণতি বয়ে এনেছিল। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি খুব বেশি দিন আগে নয়, 2018 কি 19 সালের দিকে ঘটেছে। আর এই যে শাহিদ ভাইয়ের ভাতিজি
সাবিনা সে এই জালালাবাদের একটি স্থানে লেখাপড়া করত, একটি স্কুল অ্যান্ড কলেজে। মূলত এই সাবিনাদের বাড়ি হচ্ছে সিলেটের জালালাবাদে। একদিন কি হয় যে সাবিনা সে ক্লাসের টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। স্কুলের যে মাঠ থাকে সেখানে তার যেই বান্ধবীরা আছে আর কি, তাদের সাথে খেলাধুলা করছে। তো খেলাধুলা করতে করতে তার খাবারের সময় হয়ে যায় বা ক্ষুধা লাগে আর কি। তো ওই সময়ে তার সাথে থাকা যে খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছিল সেই খাবারটা সে খায়। খাবার খাওয়ার পর কিছু অংশ বেঁচে যায়। এখন এটা সে কোথায় ফেলবে? এটা ফেলার জন্য কি করে, স্কুল থেকে একটু পাশে একটা ঝোপ জঙ্গলের মতো রয়েছে, ওখানে একটা বড় বট গাছের মতো রয়েছে, ওইখানে সে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে। জাস্ট এতটুকুই। আপাতত দৃষ্টিতে এইটা খুবই স্বাভাবিক একটি বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু না, এটা খুবই একটা অশুভ ঘটনার সূত্রপাত মাত্র। ওই দিন সে স্বাভাবিকভাবেই স্কুল ছুটির পর বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় সমস্যা। তার আচরণে মারাত্মক রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। চিৎকার, চেঁচামেচি, ভাঙচুর এগুলো শুরু করে দিয়েছে, উল্টোপাল্টা কথা বলছে। এই সাবিনার একটা ভাই ছিল, তার নাম হচ্ছে বেলাল। তো এই বেলাল সে খুব নামাজ কালামি ভদ্র একটা ছেলে ছিল। তখন দেখলো তার বোনের এই অবস্থা, দৌড়ে সে তার ওস্তাদজির কাছে যায় এবং গিয়ে বলে যে এই অবস্থা, আপনি একটু আসেন। তো উনি আসেন। আসার পর সাবিনাকে দেখার সাথে সাথে উনি বুঝতে পারেন যে সমস্যাটা কোনো স্বাভাবিক নয়, এটি প্যারানরমাল কোনো বিষয়। তখন উনি শরিয়া সম্মত পদ্ধতিতে রুকিয়া শুরু করেন এবং সাবিনার উপরে উনি জিন হাজির করেন। তো জিন যখন হাজির করা হয় তখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কেন এসেছো, কেন এরকম ঝামেলা করছো? তখন সে বলে যে ওই যে বটগাছ যেটা রয়েছে ওখানেই সে থাকে। তো সাবিনা ময়লা আবর্জনা তাদের গায়ের উপর ফেলেছে, যার কারণে তাদের খুব সমস্যা হয়েছে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই কারণে সাবিনার উপর তারা সওয়ার হয়েছে এবং তাকে কষ্ট দিচ্ছে। তখন হুজুর বলে যে ও তো আসলে জানে না, দেখতে পাইনি। তখন জিনেরা বলে যে ময়লা আবর্জনা ফেলার জায়গা তো ওইটা না, স্কুলে ডাস্টবিন রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে ময়লা আবর্জনা ফেলার জন্য। তো সেইখানে না ফেলে সে কেন স্কুলের পেছনে খানিকটা পথ হেঁটে গিয়ে ওই জায়গাটাতেই ফেললো? এটা তো তার অন্যায় হয়েছে। কারণ একজন শিক্ষার্থী হিসাবে স্বাভাবিক যে ম্যানারটা থাকার দরকার ছিল সেই ম্যানারটা সে পালন করেনি। একজন শিক্ষার্থী সে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবে, আর যেখানে সেখানে স্কুলের আশেপাশে সে ময়লা করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সাবিনা কিন্তু এই কাজটি করেনি। না করে সে যে কাজটি করেছে তার দৃষ্টিতে সেটা কোনো সমস্যা না হলেও এটি একটি সমস্যা বয়ে আনে, প্রিয় লিসেনার্স। তো যাই হোক, জিনদেরকে বিভিন্নভাবে রুকিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করে ওই সময়ের মতো তাদেরকে তাড়ানো হয়। তবে ওই জিনটি বলে যায় যে সে আবার আসবে। তো হুজুর ওই সময়ের মতো ঝাড়ফুঁক করে দিয়ে যান, কিছু ব্যবস্থা দিয়ে যান, কিছু আমল শিখিয়ে দেন, এরপর হুজুর চলে যান। এরপরে সাবিনা স্বাভাবিক। এর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যায় আর একটা মারাত্মক ঘটনার সূত্রপাত। সেটি হলো ওই সময় তো শুধু সাবিনার উপরে জিনেরা অ্যাটাক করেছিল, এইবার পরিবারের প্রত্যেকের উপরে জিনেরা অ্যাটাক করেছে। প্রথমত সাবিনার বাবার উপরে। তার বাবার ছিল বাজারের দোকান, সেই দোকানে গিয়ে দোকানের মালামাল সব ছিঁড়ে ফেলছে, ছুঁড়ে ফেলছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে। এদিকে সাবিনার মা যে বাড়িতে রয়েছেন উনি বাড়িতে ঘরের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন এবং সবাইকে বলছেন এই মাছ মাছ, ঘরের মধ্যে মাছ, মাছ ধর, মাছ ধর, অনেক মাছ, এরকম বলছে। সাবিনার অন্য পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরও অবস্থা একই রকম, এক একজন এক এক রকমের ভাবে উন্মাদের মতো আচরণ করছেন, পুরোদস্তুর উন্মাদ আর কি, শুধু উন্মাদ না, পুরোদস্তুর উন্মাদ। গ্রামের মধ্যে তো কথা শুরু হয়ে গেল, সাবিনার পরিবারের সবাই পাগল হয়ে গেছে। এখন দেখা যায় যে একদিন তারা
এরকম থাকে, পরের দিন আবার সবাই সুস্থ, পরের দিন আবার ধরে, তারপরের দিন আবার সুস্থ, এরকম চলছে। কি একটা ভয়ানক একটা পরিবেশ একটা ফ্যামিলির মধ্যে। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন বা অনুধাবন করতে পারছেন যে বিষয়টা কত মারাত্মক হতে পারে একটি পরিবারের সদস্যদের জন্য। তো এর মধ্যে একটা আশার আলো দেখা যায়, সেটা হলো সাবিনার ছোট ভাই, তার নাম হচ্ছে বেলাল। এই বেলালকে নিয়ে সাবিনার পরিবারের প্রত্যেকেই এই সমস্যায় আক্রান্ত হলেও এই বেলালের উপর কোনো প্রবলেম হয়নি, সে দিব্যি স্বাভাবিক ছিল। এই যে সমস্যা এরকম চলছিল, প্রথম দিন মনে হয়েছে যে এরকম সমস্যা হচ্ছে, দেখি আর একটা দিন, পরের দিন আবার ভালো। তো পরের দিন যেহেতু ভালো হয়ে গেছে মনে করছে আর মনে হয় হবে না, তারপরের দিন আবার সমস্যা, তারপরের দিন আবার ভালো। যেহেতু এরকম চলছিল, এই হুজুর দেখাবো কি দেখাবো না এইসব চিন্তা করতে করতে প্রায় 7 থেকে 8 দিন চলে যায়। 7 থেকে 8 দিনের মাথায় গিয়ে বেলাল তার সেই ওস্তাদজিকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পর ওস্তাদজি সাবিনার উপর সেই জিনকে হাজির করান। জিনকে হাজির করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন এসব ঝামেলা করছো, সাবিনা অন্যায় করেছে, কেন পরিবারের সবাইকে তুমি কষ্ট দিচ্ছ। তখন বলে যে শুধু আমি একা না, আমার গ্রুপের অনেকেই চলে এসেছে এই বাড়িতে, আর ওদের পরিবারের কাউকে আমরা নিয়ে যাবই, এছাড়া আর কোনো উপায় নাই। সাবিনা যে কাজ করেছে এর শাস্তি এটাই। তখন হুজুর বলে যে না, এটা তো হতে পারে না, সে না বুঝে একটা কাজ করে ফেলেছে, তাই বলে তোমরা একটা পরিবারকে এইভাবে শাস্তি দিতে পারো না। তোমরা কি করলে চলে যাবো বলো, আপোষে আসো, মীমাংসা করো, তাহলে তোমাদের জন্য ভালো, এদের জন্য ভালো। আর যদি তা না করো তাহলে তোমাদের জন্য কিন্তু খারাপ হবে। এই ছোট বিষয়টা বেশি দূরে নিয়ে যেও না। তখন ওই জিনের সর্দার বলে যে ঠিক আছে, আপনার কথা আমরা মানলাম, ওদের গোয়ালে একটা ষাঁড় গরু আছে, এই ষাঁড় গরুটা অমুক সময়ে অমুক দিন দিয়ে আসতে হবে, যেই জায়গাতে সাবিনা ময়লা ফেলেছিল ওইখানে। মানে একটা সময় বলে আর কি, নির্দিষ্ট কোন সময় এটা শাহিদ ভাই আমাদেরকে বলতে পারেন নাই। এখন এই জিনিসটা যখন বলে তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সেটাই দেয়া হবে, তবে ওদের তো আসলে ষাঁড় গরু বেশি নাই, একটাই আছে, আর ওদের গরুও তো বেশি নেই, তো তোমরা এই ষাঁড় গরু বা গাই গরু না নিয়ে অন্য কিছু একটা নাও। কিন্তু জিনের সর্দার বলে যে না, ওই ষাঁড় গরুটাই আমাদের লাগবে, তাহলে আমরা চলে যাব, এই ফ্যামিলির উপর আমরা আর কোনো রাগ ছাড়বো না। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, এই ফ্যামিলি এইটাই দেবে, তোমরা চলে যাও। তখন ওই জিনের সর্দার বলে ওয়াদা দিলেন কিন্তু আপনি, এর জন্য বরখেলাফ না হয়, আর বরখেলাফ হলে আমরা যা করব সেই জন্য কিন্তু আমাদেরকে কোনো দোষারোপ করা যাবে না। এই বলে ওই জিনের সর্দার চলে যান। চলে যাওয়ার পর এই যে সাবিনার যিনি বাবা উপস্থিত ভাবে উনি মানে তাল মিলিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ দেব দেব, কিন্তু যখন জিন চলে যায়, জিন চলে যাওয়ার পর ওনার মনের মধ্যে খটকা লাগে যে আসলে কি জিন আসছিল না কি, এইটা কোনো ভুগিযোগী কিনা, এরকম মাথার ভিতরে চিন্তা ঢোকে। আর তাছাড়া উনি একটু কৃপণ টাইপের ছিলেন আর কি। তো যখন ওনাকে চাওয়া বলা হয়েছে যে জিন চেয়েছে এরকম আপনার ষাঁড় গরুটা দিতে হবে, তখন উনি বলতেছেন যে না, এইটা কি হয় নাকি, একটা ষাঁড় গরু দিয়ে দিব, কোত্থেকে কি হইলো না হইলো, কাকে দেব, কি করব, না এটা হয় না, ষাঁড় গরু দিব না। আর হয় কি এর পরের দিন থেকে আবার সবাই সুস্থ হয়ে যায় আর কি, কোনো সমস্যা নাই। তো ওই দিন তো উনি নিষেধ করেছিলেন, মানে শুরুতে বলেছিলেন যে হ্যাঁ দেবো, কিন্তু পরে আবার বলছেন যে না এটা দিব না, কিন্তু পরের দিন থেকে ওই ফ্যামিলির সবাই কিন্তু আবার সুস্থ। এভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো অস্বাভাবিকতা নাই ওই ফ্যামিলিতে, মানে একদম স্বাভাবিক হয়ে গেছেন। ওই যে একদিন বাদে বাদে যে পাগল হয়ে যাওয়ার একটা সমস্যা, এই সমস্যাটাও নাই। তখন ওই সাবিনার বাবা উনিও এই বিষয়টা একদমই অ্যাভয়েড করে যান। হুজুর কয়েকবার রিমাইন্ডার দিয়েছিলেন, মানে মনে করিয়ে দিয়েছিলেন, কিন্তু উনি বিষয়টা এড়িয়ে যান, বলতে কই সমস্যা তো হচ্ছে না।
তাহলে এখন দেবো কেন? আসলে সমস্যা হচ্ছিল না, কিন্তু বিপদ কিন্তু বাকি ছিল। এই যে বেলাল, খুবই ভদ্র যে ছেলেটা, এই ছেলেটার আবার মাছ ধরার একটা নেশা ছিল। ওদের বাড়ি থেকে খুব কাছেই একটা খাল ছিল, ওই খালের একদম শেষ মাথায় গিয়ে একটা জঙ্গলের মতো ছিল, ওখানে নাকি অনেক ভয়ের ঘটনাই ঘটে টটে। যাই হোক, তো এই বেলাল কি করেছে, বড় বড় মোটা মোটা 4টা কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করেছে। ওই ভেলার উপরে জাল নিয়ে, কারেন্ট জাল আর কি, ওই খালের একটা জায়গা থেকে আর একটা জায়গায় সে পেতেছে, এরকম কয়েকটা জায়গায় সে পাতে। তো বাড়ি থেকে সে যখন বের হয়, তার মায়ের কাছ থেকে বিদায় নিয়েই বের হয়ে যে আমি যাচ্ছি ওই খালে জাল পাততে। তো সে আসরের পরে বের হয়েছে, মাগরিবের আগেই জাল পেতে সে আবার বাড়িতে ফেরত আসবে, মাগরিবের নামাজ সে মসজিদে জামাতের সাথে আদায় করবে, এমনটাই সে করে আর কি। ওই সময় কিন্তু বর্ষাকাল ছিল। তো বেলাল গিয়েছে, কিন্তু মাগরিবের আজান হয়ে যায়, বেলাল আর বাসায় আসে না। কোনো কারণে একটু দেরি হতেই পারে, এদিকে মাগরিবের আজান হয়ে এশার ওয়াক্ত হয়ে যাচ্ছে, কিন্তু বেলাল বাসায় আসে না। তখন সকলের মনে তো সন্দেহ লাগে, কি ব্যাপার, বেলাল বাসায় আসে না কেন? তখন বেলালের বাবাও ইতিমধ্যে জেনে গেছেন যে বেলাল বাসায় আসে নাই। তখন উনি এবং বেলালের অন্যান্য ভাইরা তারা বের হয়েছে, খালের ওইখানে গিয়েছেন, তারা টর্চ লাইট নিয়ে গিয়েছেন, ডাকাডাকি করছেন, এই বেলাল বেলাল এরকম বলে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারা একটি নৌকা নিয়ে আগাতে থাকেন, এবং বেলাল যেখানে জাল পাতে সেই জায়গায় গিয়ে দেখেন জাল কিন্তু একদম ঠিকঠাক, জাল পাতা হয়েছে, জাল উঁচু করে দেখেন যে সেখান থেকে মাছ খোলা হয়নি, মানে পেতেছে আর কি। বেলাল গেল কোথায়? আর তার ভেলাটাই বা গেল কোথায়? কেউ কেউ বলছেন যে ও মনে হয় ভেলা নিয়ে অন্য সাইডে চলে গেছে, কোনো কাজ থাকতেই পারে। কিন্তু মনের যে একটা খচখচানি, এটা তো যায় না যে না আন্দাজে বললে তো হবে না, আসলে সে কোথায় গিয়েছে তা তো আমরা জানি না। কিন্তু এইখানে আসার পর সে যে ফেরত যায় নাই, এটাই হলো সবচেয়ে বড় কথা, এবং কেউ তাকে দেখেও নাই অন্য কোনো জায়গায়। তাহলে সে গেল কোথায়? তখন খোঁজা শুরু হয়ে যায়। ওই গ্রামেই যমজ 2 ভাই ছিল, এরা মাছ ধরায় খুব পটু ছিল, ভালো সাঁতারও ছিল, ডুবুরিও ছিল, পানির নিচে ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারতো। তো এই 2 ভাইয়ের কাছে যখন খবর যায়, ওরাও বেলালকে খুব ভালো করে চিনত, ভদ্র ছেলে হিসাবে বেলালের তো সুনাম ছিল। তো এই 2 ভাই ছুটে আসে, কি হয়েছে তারা শোনে। তখন ওরা ডুব দিয়ে পানির নিচে খুঁজতে থাকে। 2 ভাই 2 দিকে চলে যায়, ওই খালের বিশাল বড় খাল, তো তারা ডুব দিয়ে খুঁজতে থাকে। আর এক এক ভাই যখন ডুব দেয় অনেকক্ষণ থাকে, তো অনেক জায়গা নিয়ে তারা খুঁজতে পারে। এর মধ্যে একজন ভাই, সে হঠাৎ করে চিৎকার করে ওঠে, এই আপনারা সবাই এদিকে আসেন, এইখানে মনে হয় কিছু একটা আছে। তখন সবাই ওই দিকটাতে যায়। ওখানে কিন্তু কোমর পানি ছিল, পানি কিন্তু খুব বেশি না, আর ওইটা খালের মতো, তো ওইটা বর্ষাকাল ছিল, তো ওখানে বড় বড় ঘাস হতো, যখন বর্ষার পানি চলে আসতো ওই ঘাসগুলো ডুবে যেত। তখন ওই ছেলেটা বলছে যে এই জায়গাটাতে মনে হচ্ছে এই বড় বড় ঘাসগুলো পেঁয়াজ দিয়ে দড়ির মতো তৈরি করে একটা এই কলা গাছের ভেলা মাটির সাথে বেঁধে রাখা হয়েছে। কারণ কলা গাছের ভেলা তো ভেসে থাকে, কিন্তু ওই জিনিসটা মাটির সাথে বেঁধে রাখা। অন্য কয়েকজনও তাড়াতাড়ি করে পানির মধ্যে নেমে পড়েন, নৌকায় ছিলেন। তো তারা দেখেন আসলেই তো ঠিক একটা ভেলা, আর এই ভেলাটা 4টা কলা গাছ দিয়ে তৈরি, আর বেলালের ভেলাটাও 4টা কলা গাছ দিয়ে তৈরি ছিল। তখন তারা কয়েকজন ডুব দিয়ে, পানিটা বেশি ছিল না, দাঁড়িয়ে থেকেই জাস্ট খালি মাথাটা নিচু করেছেন। তো এই ঘাসের যে দড়ির যে গিট, ওইগুলো খুলেছেন, খোলার সাথে সাথে ভেলাটা ভস করে ভেসে ওঠে। আর ওই ভেলার নিচেই ছিল হচ্ছে বেলাল। বেলালের দেহটাকে ওই ভেলার নিচেই চাপা দিয়ে রাখা হয়েছিল, এবং ভেলাটাকে বেঁধে রাখা হয়েছিল ঘাস দিয়ে।
বেলালের ডেড বডি ওইখান থেকে উদ্ধার করা হয়, বাড়িতে নিয়ে আসা হয়। কেউ কেউ বলছিল যে হয়তো ওকে সাপের কামড় টামড় দিল নাকি, কিন্তু না, বেলালের পুরো শরীর পরিষ্কার করে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাচাই বাছাই করা হয়, কোথাও কোনো কামড়ের দাগ ছিল না, মানে সাপের কামড়ের দাগ ছিল না। এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এত ভালো একটা ছেলে এভাবে মারা গেল, এই জিনিসটা আসলে কেউই মেনে নিতে পারছিল না। বেলালের পরিবারে শোকের ছায়া নেমে আসে। তখন ওই যে যিনি ওস্তাদজি, বেলালের যিনি হুজুর, উনি বিষয়টা জানতে পারার পর উনিও ছুটে আসেন। ছুটে আসার পর উনি বিষয়টি দেখে খুবই মর্মাহত হন এবং উনি বেলালের বাবাকে সান্ত্বনা দেন। এখন ওই অবস্থায় কি বলবেন, সন্তান চলে গেছে, এখন কি তাকে বলা যায় যে তুমি ওই জিনিসটা দেও নাই দেখে এই ঘটনা ঘটেছে? উনি ওই অবস্থায় তাদেরকে সান্ত্বনা দেন, বেলালের দাফন কাফনের ব্যবস্থা করেন। এখানে কিন্তু একটি ভয়ানক ব্যাপার রয়েছে প্রিয় লিসেনার্স, যেটা এই যে শাহেদ ভাই উনি নিজে উপস্থিত থেকে জিনিসটা দেখেছিলেন বলে আমাদেরকে জানিয়েছিলেন, এবং ওই গ্রামের প্রায় অধিকাংশ লোক এই ঘটনার সাক্ষী। সেটা হলো, বেলালকে যখন তুলে আনা হয়েছিল এবং মাটিতে রাখা হয়, মনে হচ্ছিল বেলালের শরীরের ভেতরে থাকা সকল হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওর হাত যদি উঁচু করা যায়, হাতগুলো নেতিয়ে পড়ে, পা উঁচা করলে পা নেতিয়ে পড়ে, ঠিক যেমন একটা কেঁচোকে আমরা একটা লাঠির আগায় নিয়ে যদি রাখি, তাহলে কেঁচো যেমন দুই দিক থেকে ঝুলে পড়ে একটা দড়ির মতো, মনে হচ্ছে বেলাল ওরকম। ওর শরীরের প্রত্যেকটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কোনো অংশই ধরা যায় না, মানে তার মধ্যে হাড় নাই বলে মনে হয়, এমন একটা অবস্থা। এই অবস্থা দেখে প্রত্যেকেই কিন্তু মারাত্মক ভয় পেয়েছিলেন যে এমন অবস্থা কেন হলো, এমন তো হওয়ার কথা না। ওই রাত্রেই বেলালের দাফন কাফন শেষ করে ওস্তাদজি ওনার অনুগত জিনদেরকে ডাকেন। তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে মূলত এই যে জিনগুলো সাবিনার পরিবারের প্রত্যেককে অ্যাটাক করেছিল, কিন্তু বেলালকে অ্যাটাক করতে পারতো না, কারণ ও নামাজ কালামি থাকতো, সবসময় পাক পবিত্র থাকতো। ওকে বারবার অ্যাটাক করার চেষ্টা করার পরেও তারা সমর্থ হয়নি, এই কারণে এই বেলালের উপর ওরা ক্ষিপ্ত ছিল। তারপরে বেলালের পরিবার থেকে যখন প্রথমে বলা হলো যে হ্যাঁ তারা দেবে ষাঁড়গরুটা, কিন্তু পরবর্তীতে আর দেয়নি, তখনই ওরা প্রতিজ্ঞা করেছিল যে এই ষাঁড়গরু যদি না দেয়, বেলালের ফ্যামিলি থেকে, মানে সাবিনার ফ্যামিলি থেকে একজনকে তারা নিয়ে যাবে। আর যেহেতু ওই ফ্যামিলির মধ্যে একমাত্র সদস্য বেলাল, যার উপর তারা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি, এই জন্য এর উপর তাদের ক্ষোভটা একটু ভিন্ন মাত্রার ছিল। আর যেদিন বেলাল মারা যায়, ওই দিন আসরের পর সে যখন বের হয়েছে, তখন ওই অবস্থাতে তার অজু ছিল না, এক নাম্বার বিষয়। দুই নাম্বার ব্যাপার হলো, সে যে লুঙ্গিটা পরতো, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠিয়ে রেখেছিল, কারণ ওই যে পানি লাগতে পারে, এই জন্য মূলত তার ফরজ তরক হয়েছিল। এই দুইটো, মানে এই যে ব্যাপার দুটো, এই দুটো বিষয়টাই ওই যে দুষ্টু জিনগুলোর একটা মোক্ষম সুযোগ নিয়ে আসে বেলালকে আক্রমণ করার জন্য। এবং প্রায় 6 থেকে 7টা জিন নাকি একত্রে বেলালকে আক্রমণ করে। প্রথমেই তাকে ঘাড় মোটকে মেরে ফেলে, এরপর নাকি আমরা অনেক সময় যে কাপড় মোচড়াই, বড় কোনো কাপড় বা কাঁথা থেকে পানি নিংড়ানোর জন্য একজন এক পাশে ধরে, আরেকজন আরেক পাশে ধরে, তারপর মোচড়াতে থাকে। তো 3টা জিন বেলালের মাথার কাছে ধরেছে, আর 3টা জিন বেলালের পায়ের কাছে ধরেছে, এবং ওকে এমন ভাবে মুচড়িয়েছে ওর শরীরের হাড়ের প্রত্যেকটা জায়গাগুলো, জয়েন্টগুলো ছুটে গিয়েছে এবং হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইভাবে খুব নির্মম ভাবে বেলালকে ওই জিনেরা হত্যা করে। বেলালকে এভাবে হত্যা করার পর তারা তার যেই ভেলাটা ঠিক ওইভাবে রেখেছে যেটা আমরা ঘটনার মধ্যে বলেছি, আর ভেলার নিচেই বেলালের ডেড বডিটাকে রেখে চলে যায়। এই ঘটনার পর বেলালের পরিবার থেকে কিন্তু অনেক দান সদকা করা হয়েছে, তারা খাসি দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু আসলে সময়ের কাজ যদি সময় না করা হয়,
তাহলে বিপদ তো আসবেই, তাই না? এই ব্যাপারটি হয়েছিল এই সাবিনার ফ্যামিলির সাথে। নিজের আপন ভাইকে হারানোর মাধ্যম দিয়ে তার ভুলের খেসারত দিতে হয়েছিল মারাত্মকভাবে। এই গ্রামের অনেকেই জানেন, বেলালের পরিবারের প্রত্যেকেই এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। এই ঘটনার পর থেকে কিন্তু বেলাল পরিবারের আর কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা যেটি জালালাবাদ এলাকার ওই গ্রামটা, যে গ্রামের নামটি সঙ্গত আমি বলতে পারছি না, যারা জালালাবাদ এলাকায় আছেন তারা অনেকে এই ঘটনার কথা শুনে থাকবেন। আমি সেই স্কুল অ্যান্ড কলেজের নামটি বলতে পারতাম, বলতে নিষেধ করা হয়েছে, কারণ ওই জায়গাটি এখনো আছে, ছেলেপেলেরা ভয় পেতে পারে, এই কারণে শাহেদ ভাই আমাকে বলতে নিষেধ করেছেন, এই কারণে আমি বললাম না। প্রিয় লিসেনার্স, ভুল আমাদের কাছে যেটা ভুল, কিন্তু অন্য জগতের অশরীরীদের কাছে সেটা ভুল না, তাদের কাছে এটা বড় একটা অন্যায় এবং অপরাধ। এই জন্য আমাদের সবসময় কিন্তু সতর্ক থাকা উচিত। ময়লা আবর্জনা যেখানে ফেলার দরকার সেখানেই ফেলা উচিত। এলোমেলো ভাবে হুটহাট করে কোনো জায়গায় থুতু, কফ, ময়লা আবর্জনা কোনো জিনিস ফেলা উচিত নয়। রাতের বেলা ধরে বেশি উচিত নয়। অনেকে এগুলোকে কুসংস্কার মনে করেন, কিন্তু না, এগুলো কুসংস্কার নয়, এটা কিন্তু একটা সাধারণ শিষ্টাচারের মধ্যেও পড়ে। আপনি যদি এটাকে কুসংস্কার বলেও মনে করেন, তারপরেও কি আপনি রাতের বেলা বা যেখানে সেখানে কফ, থুথু, ময়লা আবর্জনা ফেলবেন? নিশ্চয়ই না। এই বিষয়গুলোতে আমাদেরকে আরো সচেতন হতে হবে। আর এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি খুবই শিক্ষণীয়। এই কারণে এই ঘটনাটি আমি আমাদের এবারের এপিসোডের একদম শেষ ঘটনা হিসেবে রেখেছি। এই ঘটনাটি নিয়ে আমি একটু কথা শুরুতে বলে দিতে চাই প্রিয় লিসেনার্স। এই টাইপের ঘটনা আমার ধারণা আপনারা কেউ কেউ আগে শুনেছেন, আমিও এরকম ঘটনা শুনেছি, তবে স্পেসিফিক ভাবে শুনিনি। তবে এতটুকু শুনেছিলাম এটি পাকিস্তানের কোনো একটা জায়গায় ঘটেছিল এবং এটি বাংলাদেশে বিভিন্ন সময় আলোচিত হয়েছে। বিশেষ করে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যারা তাবলিগ জামাতের সাথে যুক্ত আছেন ওনাদের মুখে এই টাইপের ঘটনা আমি বেশি শুনেছি। হয়তোবা কোনো ব্যক্তি বলেছেন কারো কাছে, এরপর বিভিন্ন মানুষের মাধ্যমে শিক্ষণীয় বিষয়টি সকলের সামনে উপস্থিত হয়েছে। চলুন শুরু করি সেই ঘটনাটি। কি আছে এই ঘটনার মধ্যে আর কি শিক্ষণীয় ব্যাপার এর মধ্যে রয়েছে? ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তার তাহিয়া শারমিন সন্না, কুমিল্লা থেকে। আর এই ঘটনাটা ওনার বড় ভাইয়ের এক বন্ধুর কাছ থেকে শোনা। ওনাদের এলাকার পাশের এলাকায় একটি বেশ পুরনো মসজিদ রয়েছে, যেটা একই সাথে মসজিদ, এতিমখানা, মাদ্রাসা এবং তাবলিগ জামাতের বড় একটা কেন্দ্র, যেটা মার্কাজ মসজিদ অনেকে বলে আর কি, সেটা আর কি। এটা কুমিল্লার মধ্যে অনেক বড় একটা জায়গা, বিশেষ করে এই বিষয়ের জন্য। তো তাবলিগের দাওয়াতের কাজ শিখতে বা দাওয়াত দিতে এই মসজিদে ভিন্ন দেশ থেকে অনেক সময় মুসলিম পুরুষ সদস্যরা এখানে আসেন। তেমন একজন ভাই এসেছিলেন পাকিস্তানের করাচি থেকে। সেই ভাইটির নাম শেখ সাইদ আলী। আর ঘটনাটি তার কাছ থেকেই পেয়েছিলেন এই ডাক্তার তাহিয়া শারমিন সন্নার ভাইয়ের এক বন্ধু। তো আমরা ঘটনাটি শেখ সাইদ আলী ভাইয়ের জবানিতেই বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি শেখ সাইদ আলী পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণ করাচির অন্তর্ভুক্ত আরামবাগ নামের এলাকার বাসিন্দা। সেখানে একটি স্থানীয় মসজিদে মুগাসসিল হিসেবে কাজ করি তথা মাইয়াতদের গোসল করানোর দায়িত্ব পালন করি। এই কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম ঘটনার সম্মুখীন হই। যেমন গোসল করানোর শুরুতে দেখা যায় মৃতের চেহারা স্বাভাবিক, কিন্তু কাফন পরানোর সময় দেখি চেহারা একেবারে অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে কালো কুচকুচে হয়ে গেছে। তখন মনটা খারাপ হয়ে যায়, না জানি এই মুর্দার সাথে কি আচরণ হতে যাচ্ছে কবরে। আবার কখনো এমন আলামতও আমি দেখি যে লাশের গালে, পিঠে, বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন, যদিও বা লাশটির মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। আবার কারো কারো চেহারা দেখি আলোকিত,
যেন নূর বের হচ্ছে চেহারা এবং শরীর থেকে। কোনো লাশ থেকে কোনো কারণ ছাড়াই বাজে গন্ধ আসছে, আবার অনেকের লাশ থেকে খুবই অচেনা দারুণ সুগন্ধ পেয়েছি। 12 বছর ধরে মুগাসসিল হিসাবে কাজ করছি, মানে মৃতদের গোসল করানোই আমার কাজ ছিল। তবে একটি ঘটনা এমন যেটা অন্য সব ঘটনা থেকে একেবারে আলাদা, আর তা হলো এক ভাইয়ের ঘটনা। ভাইটাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম না, তবে আমি তাকে দেখতাম, আমাদের এলাকারই বাসিন্দা। তবে মসজিদে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। ওনার আসল নামটা না দেই, একটা ছদ্মনাম দেই, ধরলাম তার নাম আসলাম। আসলাম ভাই মারা যাবার পর মসজিদে এলান হলো, যথারীতি ওনার বাড়িতে আমি আর আমার সহকারীদের নিয়ে চলে গেলাম লাশকে গোসল করিয়ে কাফন পরাতে। তো আসলাম ভাইয়ের বাড়িতে গিয়ে কেমন যেন একটা খটকা লাগলো। অন্য সব মাইয়াতের বাড়ির তুলনায় এখানে কি যেন একটা অস্বাভাবিক বিষয় আছে যে আমি ধরতে পারলাম না। তবে পরিবারের সদস্যদের মধ্যে একটা আতঙ্ক দেখতে পেলাম, সবাই যেন খুব অস্থির কিছু একটা নিয়ে। যাই হোক, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে লাশের কাছে গেলাম তাকে গোসলের জন্য খাটিয়া তুলতে। খাটিয়ায় শোয়ানোর সময় খেয়াল করলাম লাশের হাতে কিসে যেন কিছুর একটা জিনিস রয়েছে। দেখে মনে হচ্ছে কোনো কিছু রিমোট কন্ট্রোল হবে। অবাক হয়ে ভাবলাম, এটা আবার কে রাখলো, কোনো বাচ্চার কাজ না তো। এই ভেবে হাত থেকে রিমোটটা সরাতে গিয়ে দেখি তা সরানো যাচ্ছে না। বাড়ির লোকেদের ডাক দিয়ে দেখালাম যে এটা কিসের রিমোট, কিভাবে ওনার হাতে এটা এলো, এসব জানতে চাইলাম। মৃত আসলাম সাহেবের বড় ছেলে এগিয়ে এসে উত্তর দিলেন। বাকি সবাই চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল। ছেলেটি বলল, রিমোটটি টিভির রিমোট। তার বাবা টিভিতে সিনেমা দেখা অবস্থায় অনেক শ্বাসকষ্টে ভুগতে থাকে। হঠাৎই বাড়িতে ডাক্তার আনা হলে ডাক্তার বলেন যে উনি মারা গেছেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ির লোকেদের চিৎকারে পাশের বাড়ির সবাই আসে এবং পরিবারের লোকদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আসলাম সাহেবের লাশ মাটিতে পাটি পেতে বিছাতে যায়। তখন দেখা যায় ওনার হাতের মুঠোয় টিভির রিমোট। সেটি আলাদা করতে গেলেই বাধে বিপত্তি। কিছুতেই সে রিমোট হাত থেকে ছুটানো যাচ্ছিল না, অতঃপর ওইভাবেই রেখে দেওয়া হয় লাশ। সব ঘটনা শুনে আমি বেশ ঘাবড়ে যাই এবং একটা প্রতিকারের আশায় আমি আমার ওস্তাদকে সব কথা জানাই এবং তাকেও খবর পাঠাই। ওস্তাদ সব কথা শুনে বলেন, লাশের হাতটি কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখো কোনো লাভ হয় কিনা। আমরা তাই করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আবার ওস্তাদকে খবর দিলাম। ওস্তাদ বললেন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, এরপর আবার চেষ্টা করতে। তাও করলাম, কিন্তু কোনো লাভ হলো না। এদিকে আসরের ওয়াক্ত ঘনিয়ে আসছে, বাদ আসর জানাজা। কি করব বুঝতে না পেরে আবার ওস্তাদের সাথে যোগাযোগ করলাম। এবার ওস্তাদ বললেন, এই লোক মনে হয় বেশি সুবিধার লোক ছিল না, যেহেতু হাতটা ওরকমই রয়েছে, সুতরাং এই অবস্থাতেই তাকে কাফন পরিয়ে দাও। আমরা তাই করলাম। ওই অবস্থাতেই তাকে কাফন পরিয়ে জানাজা এবং দাফন সম্পন্ন করা হলো। ঘটনার 2 দিন পর আমি স্বপ্নে দেখলাম আমি যেন একটা কবরের সামনে দাঁড়িয়ে আছি। সেই কবরটার উপর যেন কাচের স্লাইড দিয়ে ঢাকা। হঠাৎই ভেতর থেকে আগুনের হলকা দেখতে পেলাম, আর দেখলাম কবরের ভেতর থেকে এক ব্যক্তি যার পুরো শরীরে আগুন ধরে আছে, আর সেই লোকটা দৌড়াচ্ছে। এতে তার গায়ের আগুন আরো বেড়ে যাচ্ছে। লোকটি প্রচন্ড জোরে ভয়াবহ চিৎকার দিচ্ছে যন্ত্রণায়, আর অবাক হয়ে দেখলাম লোকটির হাতে কিছু একটা। আমি স্বপ্নের মধ্যেই বুঝতে পারলাম এটি মনে হয় একটি রিমোট কন্ট্রোল। ভয়ে ঘুম ভাঙলো। দেখি ঘেমে একদম গোসল করে ফেলেছি আমি। এরপর সেদিন সিদ্ধান্ত নিলাম আসলাম সাহেবের বাড়িতে যাব, তার সম্পর্কে কিছু জানতে চাইব। আসলাম সাহেবের বাড়িতে গিয়ে আমার দেখা স্বপ্নের কথা বললাম, আর আসলাম সাহেবের জীবন সম্পর্কে তাদের প্রশ্ন করলাম। আসলাম সাহেবের বড় ছেলেই এবারও কথা বললেন, বাকিরা এবারও চুপ। যা জানতে পারলাম সংক্ষেপে তা হলো, অত্যন্ত বেপরোয়া জীবনে অভ্যস্ত ছিলেন তিনি। জীবনে কখনো ইবাদত বন্দেগীর ধারের কাছেও যান নাই। অত্যন্ত কর্কশ মেজাজের লোক ছিলেন। সারা রাত টিভিতে সিনেমা দেখা, মদ খাওয়া, অশ্লীল বিভিন্ন জিনিস দেখা,
আর বাড়ির চাকর, নিজের স্ত্রী, সন্তানদের মারধর করা, তাদের সাথে খারাপ ব্যবহার করা, এটাই ছিল তার অভ্যাস। একদিন আসলাম সাহেবের মা তাকে বোঝাতে গেলেন যে অনেক তো হলো, এবার ভালো হয়ে যা বাবা, সন্তানটা তো বড় হয়ে গেছে, এখন কি সব মানায়? আসলাম সাহেব নাকি রেগে গিয়ে হাতে থাকা রিমোট দিয়ে তার মায়ের কপালে আঘাত করেন। এরপর তার মা নিজের অজান্তেই অতি কষ্টে আসলাম সাহেবকে অভিশাপ দেন যে এই রিমোট হাতেই তোর জন্য মরণ হয়, যে রিমোট দিয়ে আমাকে আঘাত করেছিস তুই। এবং সত্যি তাই হলো। কি ভয়ানক একটা পরিণতি। আর আসলাম সাহেব এর থেকে নিজেকে সংশোধনও করতে পারেননি। এটি ছিল একটি শিক্ষণীয় ঘটনা, হয়তোবা ওরকম ভয়ের নয়, কিন্তু তারপরও শিক্ষণীয়। প্রচারের উপযুক্ত হয়ে থাকলে অবশ্যই সিলেক্ট করবেন। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, কিন্তু এই ঘটনা নিয়ে আমার একটু কথা বলার আছে। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কেন এই ঘটনাটি আমি সেরকম ভয়ের না হলেও আমাদের এবারের এপিসোডে ঘটনাটি সিলেক্ট করেছি। সাধারণত আমাদের এপিসোডের শেষ দিকে অনেক লিসেনাররা আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন, যারা লাইভে শোনেন। আর শেষ দিকের একদম শেষের ঘটনা বিশেষ করে সেটি আমরা খুব ভালো একটা ঘটনা রাখার চেষ্টা করি, খুব ভয়ের ঘটনা। কিন্তু এই ঘটনাটি কিন্তু সেরকম ভয়ের ছিল না। তাহলে কথা হলো কেন রাখলাম? প্রিয় লিসেনার্স, আমরা কি একবারও ভেবেছি আমরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিভিন্ন অশ্লীল পেজে ঢুকি, ওয়েবসাইটে ঢুকি, দেখছি তো দেখছি, রাত পার হয়ে যাচ্ছে, কোনো হিসাব নাই, কোনো খবর নাই। আমরা কি একবারও ভেবেছি এই মুহূর্তে এই অবস্থাতে, আমার হাতের মুঠোয় থাকা অবস্থাতেই যদি আমার মৃত্যু হয়, যে ফোনটি আমার হাতের মুঠোয় রয়েছে, তাহলে আমার মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার মৃত্যুর পর আশেপাশের লোকজন যখন আসবে, আমার হাতের মধ্যে থাকা মোবাইল ফোনটি দেখবে, এবং মোবাইল ফোনটা যদি তারা অন করে, অন করার পর যদি হিস্টোরিতে ঢোকে কোনো কারণে, বা অন করার সাথে সাথে কিন্তু অনেক সময় ডিসপ্লে যেটা রানিং যে ব্যাপারটা ছিল সেটা সামনে চলে আসে, তখন কি হবে? তখন আমার আত্মীয় স্বজনরা সকলে জানবে যে অশ্লীল জিনিস দেখতে দেখতে আমার মৃত্যু হয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা কি এটা চাইবো? সে যে ধর্মেরই মানুষ হোক না কেন, হোক সে মুসলিম, হোক সে হিন্দু বা অন্য ধর্মের মানুষ হোক, আমরা এমন একটি অন্যায় কাজে লিপ্ত থাকা অবস্থায় মালাকুল মউত আমাদের জান কবজ করুক, আমাদের মৃত্যু হোক, এমন একটা অবস্থা আমরা কি কেউ এটা চাইবো? নিশ্চয়ই চাইবো না। আর বর্তমানে এই কাজটি কিন্তু খুব বেশি হচ্ছে। প্রিয় লিসেনার্স, আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাই, তখন কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনেক অশ্লীল জিনিস আমরা দেখতে থাকি। ভাবছি কেউ হয়তো দেখছে না, কিন্তু আল্লাহ কিন্তু দেখছেন যে আমরা কি করছি, কি দেখছি। এই জন্যই মূলত এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদিও এই টাইপের ঘটনা আপনারা হয়তো আগে কখনো শুনেছেন, কারণ এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে, বিভিন্ন জায়গায় ঘটতে পারে, বাংলাদেশেও ঘটতে পারে, বিশ্বের বিভিন্ন জায়গায়ও ঘটতে পারে। কিন্তু এগুলো যে আসলে হয়, এটি জানানোর জন্যই মূলত ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন,